আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব হচ্ছে অ্যালকেন থেকে। আমরা আজকে ক্লাসে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার, অ্যামাইড, ইথার, ইয়ামিন এই জিনিসটা শেষ করব। এবং এটা হচ্ছে জৈব রসায়নের একদম কোর টপিক বলা যায়। সো লেটস গো, আমরা শুরু করি। আমরা সবাই জানি অ্যালকেন হচ্ছে আমাদের জৈব যৌগের মধ্যে এমন একটা যৌগ যেই যৌগ সবচাইতে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না সাধারণত। এই জন্য অ্যালকেনের অপর নাম হচ্ছে প্যারাফিন। এইটা আমরা কম বেশি সবাই জানি, ছোটবেলার থেকে পড়ে আসতেছি। সো এটা নিয়ে আমাদের প্যারা নাই। প্যারাফিন কাকে বলে, অ্যালকেনকে প্যারাফিন বলে, এটা আমরা ইনশাল্লাহ সবাই পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। আমি আবারও বলতেছি, ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, এই টপিকটা, অ্যালকেনের প্রস্তুতির টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদেরকে বিক্রিয়াগুলা মুখস্থ করতে হবে, যে কোন ভাবে কিভাবে অ্যালকেন তৈরি করা যায় এবং সেক্ষেত্রে কি কি বিক্রিয়ক প্রভাবকের প্রস্তুতির মানে প্রয়োজন হয়। আমি অ্যালকেনের যে প্রস্তুতি সেটাকে এভাবে পড়াই, সেটা হচ্ছে গ্রিডি, কি বলছি, গ্রিডি উডস কিল্ড হিম। কি বলছি, গ্রিডি উডস কিল্ড হিম। খেয়াল করো, গ্রিডি তার মানে এখানে তুমি বুঝতেছো যে এখানে গ্রিডিতে হচ্ছে গ্রিগনার্ড বিকারক, উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তাহলে প্রশ্নটা হচ্ছে উডস বিক্রিয়া বা তোমাকে বলবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি তৈরি করা হয় অ্যালকেন। আমি একটু পরে বিক্রিয়ার মধ্যে যাব, যে কোথা থেকে কি তৈরি করা হয়, প্রভাবক কি লাগে সবই পড়াই দিব। কিন্তু আমাকে ফার্স্ট অফ অল কোথা থেকে তৈরি হবে এটা মনে রাখতে হবে। এখন এই যে গ্রিডি উডস, এই গ্রিডি উডস যে অ্যালকেনকে কিল করলো বা কিল্ড হিম, হিমকে কিল করলো কি দ্বারা, কোবায় কিল করছে। মনে রাখবা কি দিছে, কোব দিছে। কি বলছি আমি, কোব দিছে। কোব, কোব মানে হচ্ছে কোব সংশ্লেষণ নামক আর একটা বিক্রিয়া আছে। এই কোব সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকেন প্রস্তুত করতে পারবো আমরা পাঁচ ভাবে। কি বলছি, গ্রিডি উডস কিল্ড হিম কিভাবে, বাই কোব দিছে। কোব দিছে পাঁচ ভাবে, কোব সংশ্লেষণ। এখন আসো, আমাদের প্রথম যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কিল্ড হিম। এই কিল্ডের ড দেওয়ার একটা কথা আছে, আমি এটা ভুলে গেছি। সেটা হচ্ছে ডতে মনে রাখবা, সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। কি, ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, যার অপর নাম আমি এর আগেও পড়াইছিলাম, সেটা হচ্ছে ডুমা বিক্রিয়া। ডুমা বিক্রিয়ায় তুমি অ্যালিফেটিক অ্যালকেন অথবা আমাদের অ্যারোমেটিক যে যৌগগুলো আছে, বিশেষ করে বেনজিন, সেটা তুমি উৎপাদন করতে পারবা। এখন কথা হচ্ছে, তুমি যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি জিনিস আমরা একাডেমিকে পড়ে আসছি, যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা মুখস্থ করা। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, শুধু সোডিয়াম লবণই নিতে হবে, এখানে নাম হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট, সেটা সোডা লাইম। সোডা লাইমের সংকেতটা আমাকে জানতে হবে। সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয় এবং উৎপন্ন যেই অ্যালকেনে কার্বন সংখ্যা, উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা কি পায়, কার্বন সংখ্যা এক একক হ্রাস পায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এক একক কি হ্রাস পাচ্ছে। তাহলে এই জন্যই নামটা আসছে ডি কার্বক্সিলেশন। কার্বন নাম্বার তোমাকে ডি করতেছে, মানে কমাই দিতেছে। তাহলে এইটা হচ্ছে অ্যালকেন তৈরির কি প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া। তোমাকে যদি কখনো কোশ্চেন করা হয় অ্যালকেন তৈরির অবরোহণ প্রক্রিয়া কোনটি, উত্তর হবে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা বুঝলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তার অপর নাম ডুমা বিক্রিয়া। এখানে সোডিয়াম কার্বক্সিলেট বা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করতে হয়। সোডিয়াম লাইম সংকেত কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু বা ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড। উৎপন্ন করলে কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা এক একক হ্রাস পায় বলে একে কি বলা হয়, অবরোহণ পদ্ধতি। আমার পড়ার সাথে তুমি মুখস্থ করে ফেলাই দিবা। আমার ক্লাস থাকবে সামনে, তোমার বই থাকে সামনে, মানে তোমার আবার ক্লাস করতে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার বই পড়বা না। আমি পড়ার সময় যেন তোমার বই সামনে থাকে, তুমি বইও পড়া হয়ে যাবে, তোমার মুখস্থ হয়ে যাবে, তোমার ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ সামথিং উই কল টাইম ম্যানেজমেন্ট। আসো নিচের দিকে, এই কথাটা এখানে বলছে কার্বন শিকড় হ্রাসকরণ পদ্ধতি বা অবরোহণ পদ্ধতি, যেটা আমি একটু লিখে দিলাম। অবরোহণ পদ্ধতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা কার্বন কার্বন শিকড়ের পরমাণু সংখ্যা হ্রাস হয়। আচ্ছা, এই যে কোব মানে হচ্ছে তোমার কিল্ড হিমের কদে আরেকটা আছে কোব সংশ্লেষণ, বা কয়লা থেকেও আমরা পাই মিথেন উৎপাদন, এটা আমরা পাই। আমরা পরে পড়বো ওয়াটার গ্যাসের মিশ্রণ, পরে পড়বো ওয়াটার গ্যাস, ব্লু গ্যাস, অনেক মিশ্রণ আছে, সেটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আছে। পেট্রোল সংশ্লেষণ আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে, তাই না। অ্যালকিন এবং অ্যালকাইন থেকে হাইড্রোজেন সংযোজন, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাপমাত্রা।
তাপমাত্রা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর প্রভাবক নিকেল প্রভাবক। তোমাকে প্রশ্ন হবে এটাই, অ্যালকিন এবং অ্যালকাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি করে, উক্ত বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কোনটি ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে নিকেল। সবসময় মনে রাখবা, তুমি যখন অ্যালকেন তৈরি করবা, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধনে যাওয়া, ত্রিবন্ধন থেকে একক বন্ধনে যাওয়া, তখন তোমাকে নিকেল আনতে হবে। তুমি যেই বিক্রিয়ায় আনো না কেন, কি আনতে হবে? নিকেল আনতে হবে। ভালো কথা। এখন আসো আমরা এর পরের পৃষ্ঠায় আসি, সেটা হচ্ছে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। আমি বলছি গ্রিডি উডস, তার মানে উডস বিক্রিয়া দ্বারা আমরা কি পাই? অ্যালকেন পাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা সেটা হচ্ছে উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। কি পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। তোমাকে সরাসরি এই কোশ্চেনটা দিবে, ভাই আমি কোশ্চেন ধরে ধরে বলতেছি, তোমাকে এই কোশ্চেনটাই দিবে যে উচ্চতর অ্যালকেন পাওয়ার বিক্রিয়া কোনটি, বা নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়? উচ্চ রস্যু দিয়ে মনে রাখবা উডস বিক্রিয়া। এবং উডস বিক্রিয়ার 1 নম্বর প্রশ্ন এটা, 2 নম্বর প্রশ্ন এখানে কি ব্যবহার করা হয়? শুষ্ক ইথার ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, উডস বিক্রিয়ায় নিচের কোন বিক্রিয়ায় কখনোই বেজোড় সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন বা কার্বন শৃঙ্খল বা কার্বন শৃঙ্খল পাওয়া যায় না? উত্তর হচ্ছে উডস। তুমি 3-এর সাথে 2 গুণ করো, প্রত্যেকটার সাথে 2 গুণ করলে কি হবে? জোড় সংখ্যা হবে, তাই না? তুমি তো আর 1.5 এর সাথে 2 গুণ করতে পারবা না। তার জন্য সবসময় মনে রাখবা যে উডস বিক্রিয়ায় সবসময় জোড় সংখ্যক কার্বন সংখ্যা পাওয়া যায়। কি পাওয়া যায়? জোড় কার্বন সংখ্যার অ্যালকেন পাওয়া যায়। এবং উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। এবং লাস্ট যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া ঘটে। অর্থাৎ তোমার সেই ইন্টারমিডিয়েটের বেসিক লাগবে যে তোমাকে আলটিমেটলি বিক্রিয়াটা মুখস্থ করতে হবে যে 2 অণু অ্যালকাইল হ্যালাইড, 2 অণু সোডিয়াম, শুষ্ক ইথারের উপস্থিতি 2 অণু সোডিয়ামের সাথে ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। উক্ত অ্যালকেনে কার্বন সংখ্যা মূল অ্যালকেনের বা বিক্রিয়ক অ্যালকেনের দ্বিগুণ হয়। অর্থাৎ এখানে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। আমরা তো এটাই লিখতাম একাডেমিকে, সেই জিনিসটা এখানে লিখতে হবে। তাহলে আমি কি বলছি? আমি বলছি সেটা হচ্ছে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন পাওয়া যায়, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, শুষ্ক ইথার ব্যবহৃত হয়, অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে। বাস, কাহিনী শেষ। নিচের দিকে আসো, যেহেতু এখানে বৃদ্ধি হচ্ছে তাই এটা হচ্ছে আরোহ পদ্ধতি। তোমাকে আমি যদি প্রশ্ন করি তাহলে এখন বলো অ্যালকেন তৈরির আরোহ পদ্ধতি কোনটি? উত্তর কি হবে? উডস বিক্রিয়া। কাহিনী শেষ। কেন ব্যবহার করা হয় এটা তোমার লাগবে না। এখন আসো এই যে ক্লিমেনসন বিজারণ, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কি বলছি? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিক্রিয়া। এই জন্যই তোমাকে প্রশ্নটা আমি আগে কিভাবে তৈরি করা যায় ছন্দটা দিয়ে দিছি, গ্রিডি উডস কিলড হিম বাই কোবাকুবি। শেষ। এখন এই যে ক্লিমেনসন বিজারণ, তার মানে 100% এখানে একটা বিজারিত হইতে হবে। বিজারণ কি হবে? কার্বনিল যৌগ থেকে। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি করা হয়। কোথা থেকে কার্বনিল যৌগ? তাহলে এটা আইদার অ্যালডিহাইড অথবা আইদার কিটোন। প্রশ্নটা এইভাবে হবে, একটা তোমাকে অ্যালডিহাইড দিয়ে দিবে, বা অ্যালডিহাইড থেকে অ্যালকেন পাওয়ার বিক্রিয়া নিচের কোনটি? উত্তর হচ্ছে ক্লিমেনসন বিজারণ। প্রশ্ন হচ্ছে ক্লিমেনসন বিজারণে আমরা একটা বিজারক ব্যবহার করি যেটার নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগামের সংকেত মুখস্থ রাখতে হবে। আর আমরা ক্লিমেনসন বিজারণে এই জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি। এই তথ্যটা আমাদের মুখস্থ রাখতে হবে। কি তৈরি হবে? জায়মান হাইড্রোজেন। আমরা সাধারণত জৈব রসায়নের যত বিজারক আছে, বিজারণটা আমরা জিঙ্ক অ্যামালগাম গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা করি। অ্যালকাইল মানে অ্যালিফ্যাটিক হলে আর অ্যারোমেটিক হলে আমরা সাধারণত সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট ব্যবহার করি। এটা হচ্ছে জৈব রসায়নের একদম বেসিক নিয়ম বিজারণের বেলায়। তুমি দেখবা নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে পরিণত করতেছো, কি করবা? বিজারণ করবা। তোমাকে আমি একটা জিনিস একটু শিখাই জিনিস। ধরো এটা হচ্ছে আমার একটা কি নাইট্রোবেনজিন, তাই না? নাইট্রোবেনজিন। এখন তুমি এটাকে কি করবা? এটাকে অ্যানিলিনে পরিণত করবা। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এখানে হাইড্রোজেন আছে আর এখানে অক্সিজেন। তাহলে এটা কি করতে হবে? বিজারণ। তাহলে কিভাবে বিজারণ করবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে দাও। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বিজারণের সময় আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট সাধারণত, আর অ্যালিফ্যাটিক যৌগের সময় আমরা এই মূলক বিজারকটা ব্যবহার করি জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ জিঙ্ক ডট মার্কারি, নিচে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এন্ড এই বিক্রিয়া আসলে হয়টা কি? এই যে কার্বনিল মূলকটা তুমি দেখতেছো, এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়। খবরদার
প্রশ্নটা হবে এইখানেই, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক কিসে পরিণত হয়, মিথাইল মূলক নাকি মিথিলিন মূলক? খবরদার মিথাইল দাগান যাবে না, মিথিলিন মূলকে পরিণত হয়। কি মূলকে? মিথিলিন মূলকে পরিণত হয়। বাস, আমাদের এখান থেকে কাহিনী শেষ। এই যে কোন বিক্রিয়া অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? মিথিলিন মূলকের সংকেত কি? বন্ড CH2 ডাবল বন্ড, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়। আচ্ছা আসো আমরা আমি বললাম, আমি আবারও বলতেছি, আমাদের জৈব রসায়ন এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার বেসিক লাগবেই ভাই। তোমাকে সরাসরি এরকম একটা প্রশ্ন দিবে, একদম সরাসরি এরকম একটা প্রশ্ন দিবে। প্রশ্ন দিয়ে বলবে যে এখানে লাগাই দিবে হচ্ছে এক্স, উদ্দীপকের এক্স যৌগটা কি, উদ্দীপকের এক্স যৌগটা কি। তাহলে তুমি যখন বুঝতেছো যে এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যাসিডের সাথে আর তুমি কি লাগাই দিছো, এটা যেহেতু একটা আলফা হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে অম্লীয় হাইড্রোজেন, যার কারণে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সেখানে একটা লবণ তৈরি হয়ে যায়, যেটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। এবং সোডিয়াম প্রোপানয়েডকে তুমি যখন সোডালাইম সহযোগ উত্তপ্ত করতেছো তখন 100% তোমার 1 একক হ্রাস পাইতেছে। তাহলে কি তৈরি হবে? ইথেন তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা উৎপাদনের মানে প্রস্তুতির প্রত্যেকটা বিক্রিয়া তোমার বললাম মুখস্থ থাকতে হবে। এটা মুখস্থ যারা একাডেমিকে করো নাই তারা এখন বসে বসে করবা। আসো এরপর একটা পৃষ্ঠায় আসি, সেটা হচ্ছে গ্রিডি বলছিলাম না, গ্রিগনার্ড বিকারক। অর্থাৎ গ্রিগনার্ড বিকারক থেকে তুমি বা গ্রিনার্ড বিকারক থেকে তুমি কিভাবে অ্যালকেন পাবা? কিচ্ছু না, গ্রিনার্ড বিকারকের সাথে জাস্ট আর্দ্র বিশ্লেষণ করে দিবা। আর্দ্র বিশ্লেষণ কথা মাথা রাখবা, গ্রিনার্ড বিকারকের সাথে আর্দ্র বিশ্লেষণ করে দিবা, আর কিচ্ছু না। এই জিনিসটার সাথে হাইড্রক্সিন যুক্ত হবে, আর হাইড্রোজেনটা এই পাশে এসে বসে যাবে, আর এইচ তৈরি করবে। এখানে কার্বন সংখ্যা কি থাকে? সমান থাকে। কার্বন সংখ্যা কি থাকে? সমান থাকে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি থাকে? কার্বন সংখ্যা সমান থাকে। হাইড্রোজেনেশন বিক্রিয়া কি থাকে? সমান থাকে। আচ্ছা এইখানে লাস্টের দিকে আর সেরকম কিছু কথা নাই, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আমি একটু পরে পড়াচ্ছি। এই জায়গাটার থেকে মেডিকেলে কোশ্চেন আসছে অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে। তুমি দুইটা জিনিস মনে রাখবা, অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোক্সাইড, এটা আমরা সবাই জানি, আর পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড। কত অণু লাগবে না, জাস্ট এটা মেডিকেলে কোশ্চেন। অ্যালকেনের অসম্পূর্ণ দহনে কি তৈরি হবে? কার্বন মনোক্সাইড, আর সম্পূর্ণ দহনে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। দ্যাটস ইট। এখন আসো, তাহলে অ্যালকেন বললাম আমাদের হয়ে গেছে, অ্যালকেন কি হয়ে গেছে? আমাদের হয়ে গেছে। এখন আসো আমাদের অ্যালকিন এর প্রস্তুতি এবং শনাক্তকারী বিক্রিয়া। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত প্রথম সমগোত্রক, কি বলতি? প্রথম সমগোত্রক হচ্ছে অ্যালকিন। তোমাকে প্রশ্নটা হবে এরকম, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট দ্বিতীয় সমগোত্রক কোনটা? উত্তর হচ্ছে কার্বনিল মূলক, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। এরা কি? দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক, অর্থাৎ দ্বিতীয় সমগোত্রক। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্রক কোনটা? কার্বনিল মূলক যুক্ত যৌগ, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন। আচ্ছা এখন আসো অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতির মধ্যে আমরা প্রথমে দুইভাবে প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা প্রস্তুত করতে পারি। কি পারি? অ্যালকোহল থেকে। আচ্ছা অ্যালকোহল থেকে দুইভাবে প্রস্তুত করা যায়। একটা, তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা নিরোধন করতে পারো, না হলে তুমি সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধন করতে পারো। দুইটাই মনে রাখতে হবে। তাহলে আমি কি বুঝলাম? তুমি জাস্ট এত কিছু বিক্রিয়া তোমার এখান থেকে লাগবে না, তুমি মনে রাখবা যে অ্যালকোহলকে কি করতে পারো? তুমি এর সাথে H2SO4 দাও, অথবা এর সাথে Al2O3 দাও। আমার উৎপাদ কি হবে? উৎপাদ হবে হচ্ছে অ্যালকিন। উৎপাদ কি হবে? অ্যালকিন তৈরি হবে। তুমি জাস্ট এই কথাটা মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। অ্যালকোহলের সাথে যখনই সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া, বাস অ্যালকিন। অ্যালকোহলের সাথে যখন অ্যালুমিনিয়াম বিক্রিয়া, অ্যালুমিনিয়াম অক্সাইডের বিক্রিয়া, অ্যালকিন। এর কারণ কি তোমাকে বুঝতে হবে। এই সালফিউরিক অ্যাসিড এবং অ্যালুমিনা, যেটা এই দুইজনই হচ্ছে নিরোধক। দুইজনই কি? নিরোধক। নিরোধক কি করে বলতো? পানি শুষে নেয় বা পানি টেনে নেয়, এই জন্য মাইনাস লিখছি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে তুমি যখন এখান থেকে এক অণু পানি সরায় নিচ্ছ, পানিটা কিভাবে সরায় নিচ্ছ আমি সংক্ষেপে তোমাকে বুঝাই বলি, বিক্রিয়াগুলো মুখস্থ রাখা এত টাফ না। ধরো এইখানে একটা অ্যালকোহল আছে, এইখানে একটা অ্যালকোহল আছে, এই যে, হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ এইভাবেই লিখি, বুঝতে সুবিধা হবে। এখানে একটা অ্যালকোহল আছে, এখন তুমি এখান থেকে পানি সরায় নিবা। কিভাবে পানি সরায় জানো? পাশাপাশি দুইটা কার্বন থেকে। এইখান থেকে তুমি যখন নিরোধন করতেছো,
এখনো পানি সরাই দিচ্ছ, তাহলে এই হাতটার এই হাতের ইলেকট্রনটা সে কি এই মাঝামাঝি চলে আসে। মাঝামাঝি চলে আসার কারণে আমার বন্ধনটা কি হয়, এইভাবে আমাদের একটা অ্যালকিন প্রস্তুত হয়ে যায়। তার মানে আমার বললাম বিক্রিয়া তোমার অটোমেটিকলি এখন মুখস্থ হয়েই গেছে। তুমি সবাই জানো, আমি তোমাকে নিরোধক এর উদাহরণ পড়াই দিছিলাম। অ্যালুমিনা এবং সালফিউরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ দুইটা নিরোধক। এই নিরোধক যখন পানি শুষে নিবে তখন 100% এর মাঝখানে দুইটা ইলেকট্রন মাঝামাঝি বন্ধনে চলে আসে অ্যালকিন তৈরি করে দিবে। অর্থাৎ বিক্রিয়া মুখস্থ রাখা খুবই ইজি। এখন কথা হচ্ছে পেট্রোলিয়াম থেকে অ্যালকিন লাগবে না, পেট্রোলিয়াম থেকে অ্যালকিন এই বিক্রিয়া লাগবে না, লাগবে হচ্ছে এদিকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং হ্যালো অ্যালকেন থেকে। তোমার মনে আছে কিনা যে এই যে কথাটা বলছিলাম যে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালো অ্যালকেন থেকে কোনটা আসলে প্রধান তৈরি হবে, মনে আছে? শাখা যার বেশি হবে। কি বলছি? শাখা যার বেশি। সাইজেফ নীতিতে পড়াইছিলাম, কি পড়াইছিলাম? সাইজেফ নীতিতে পড়াইছিলাম। তাহলে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন থেকেও আমি অ্যালকিন তৈরি করতে পারি এবং সেই অ্যালকিনে প্রধান অ্যালকিন কোনটা হবে? সাইজেফ নীতি যেটা হবে, অর্থাৎ শাখা যার বেশি হবে। আচ্ছা, ভালো কথা। অ্যালকাইন থেকে অ্যালকাইন অ্যালকিনের যে বিক্রিয়াটা, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। কারণ কি? এখানে একটা প্রভাবকের ভূমিকা আছে। আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে হাইড্রোজিনেশন করলে অ্যালকেন পাই, এটা পড়ে আসছি। তাহলে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে কিভাবে অ্যালকিন পাবো? যদি অ্যালকাইন থেকে ফার্স্টে দ্বিবন্ধন আসে। আমি তোমাকে একটা জিনিস বুঝাই। অ্যালকাইনের তুমি যখন অ্যালকাইন এর যখন হাইড্রোজেনেশন করবা ফার্স্টে অ্যালকিন তৈরি হয়। হ্যাঁ, অ্যালকিনের আবার হাইড্রোজেনেশন করলে অ্যালকেন তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। এখন তুমি যদি কোনো উপায়ে এই বরাবর বিক্রিয়াটাকে বন্ধ করে দিতে পারো, তাইলেই তো অ্যালকাইন থেকে হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় অ্যালকিন তৈরি করা সম্ভব। তার মানে এই বরাবর আবার একটা কি দিতে হবে? প্রভাবক বিষ দিতে হবে। তুমি পড়ছো নিশ্চয়ই, চতুর্থ অধ্যায়ে আমি পড়াইছি। প্রভাবক বিষ কি করে? বিক্রিয়াটার হার কমায় বা বাধা দেয়। তাহলে এইখানে একটা প্রভাবক বিষ ব্যবহার করা হয় যার নাম হইতেছে প্যালাডিয়াম সালফেট আর বেরিয়াম সালফেট আর প্যালাডিয়াম। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির সময় নিচের কোন প্রভাবক ব্যবহার করা হয়। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাকে বুঝতে হবে। তোমাকে প্রশ্ন করে যদি প্রভাবক ব্যবহার করা হয় কোনটি, উত্তর হচ্ছে প্যালাডিয়াম। আর প্রভাবক বিষ কোনটা? বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। তাহলে আমি তোমাকে সুন্দর করে এক পাশে লিখে রাখো, সুন্দর করে এই পাশে একটু লিখে রাখো। অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির প্রভাবক, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির প্রভাবক হচ্ছে প্যালাডিয়াম, কিন্তু প্রভাবক বিষ, প্রভাবক বিষ বললে আমরা কি বলবো? বেরিয়াম সালফেট। এই যে বিষ নামের সাথে মিশ আছে, বস বিষ। আশা করি এইখানকার যে সমস্যাটা সেটা আশা করি আর জীবনে হবে না। এখান থেকে এই প্রশ্নটাই আসে। অ্যালকিনের শনাক্তকরণের মধ্যে আমরা জানি আজীবন ছোটবেলা থেকে পড়ে আসছি দুইটা শনাক্তকরণ, যেটাকে অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয়। দুইটা পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা? ব্রোমিন পানি পরীক্ষা, বেয়ার পরীক্ষা। এখান থেকে দুইটা কোশ্চেন আসে। বেয়ার পরীক্ষার সাহায্যে কি শনাক্ত করা হয়? অসম্পৃক্ততা। মনে রাখবা, অসম্পৃক্ততা মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দুইটাই শনাক্ত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ব্রোমিন যে দ্রবণটা সেটা হচ্ছে লাল বর্ণের দ্রবণ থাকে। এখন লাল বর্ণ কিভাবে বানা হয়? গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড, এই কথাটা মনে রাখতে হবে, কার্বন টেট্রাক্লোরাইডে ফার্স্টে দ্রবীভূত করা হয়ে কত পার্সেন্ট দ্রবণ? 5% দ্রবণ তৈরি করা হয়, যেইটা পরবর্তীতে অ্যালকিন বা অ্যালকানের সাথে বিক্রিয়া করার কারণে আমাদের লাল বর্ণ থেকে বর্ণহীন হয়ে যায়। কথা ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কিরকম? তুমি ব্রোমিন দ্রবণ রাখছো, ব্রোমিন দ্রবণ রাখছো, সেটা হচ্ছে আমাদের লাল। এর সাথে তুমি CCl4 মিশাইছো, মিশায় 5% দ্রবণ তুমি বানাইছো। দ্রবণের সাথে তুমি যোগ করছো হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, ফলে তোমার হয়ে গেছে বর্ণহীন। এই জিনিসটা এইটাই হচ্ছে এখানে লেখা, আমি শর্ট করে দিছি। ঠিক আছে? তাহলে ব্রোমিন যে লাল দ্রবণটা সেটা ফার্স্টে কার সাথে মেশানো হচ্ছে? 1 নাম্বার প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইড। কয় পার্সেন্ট দ্রবণ? 5% দ্রবণ। 2তে কোশ্চেন। 3 নাম্বার, পরবর্তীতে অ্যালকিনের সাথে বিক্রিয়া এটা কি? বর্ণহীন হয়ে যাচ্ছে। আর বেয়ার পরীক্ষায় কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি বর্ণের। এইটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের সাথে বিক্রিয়া করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কি যৌগ তৈরি করে? গ্লাইকল যৌগ তৈরি করে। কি যৌগ তৈরি করে? অ্যালকিন হচ্ছে গ্লাইকল আর অ্যালকাইন হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে?
অক্সালিক অ্যাসিড তৈরি করবে, অক্সালিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। এর চাইতেও ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণটা কিরকম, গোলাপি বর্ণের, যেটা পরবর্তীতে কি হয়ে যাবে, যেটা পরবর্তীতে বর্ণহীন হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়াটা খুব ইজি। বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা কি পরীক্ষা, বেয়ার পরীক্ষা আমরা কি ব্যবহার করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ব্যবহার করি, যেটা হচ্ছে আমাদের গোলাপি বর্ণের হয়। আচ্ছা, এর সাথে তুমি দ্বিবন্ধন দিলে কি তৈরি হবে, গ্লাইকল তৈরি হবে, কি তৈরি হবে, গ্লাইকল তৈরি হবে। এবং তুমি যদি ত্রিবন্ধন দাও তখন কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, যার কারণে আমার এই গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ আমাদের অ্যালকিনের বিষয়। আসো আমরা এখন অ্যালকাইন শনাক্তকরণের প্রস্তুতি এবং শনাক্তকরণের মধ্যে ঢুকি। তার আগে একটু কেউ ফোন দিছে বোধহয়, দাঁড়াও। ওকে, আসো এখন আমরা অ্যালকাইনের মধ্যে ঢুকি। অ্যালকাইন মানে কি, অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকের প্রথম সমগোত্রীয় শ্রেণী। তাহলে দ্বিতীয় সমগোত্রী কোন শ্রেণী কোনটা, সায়ানাইড। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে ত্রিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্র কোনটি, উত্তর হচ্ছে সায়ানাইড বা নাইট্রাল, অর্থাৎ সি ট্রিপল বন্ডে এন, এই যে সংকেত যুক্ত কার্যকরী মূলক যুক্ত যৌগই তো আমাদের সায়ানাইড, বা এরকম নাম কি নাইট্রাল। এটা বললাম কার্যকরী মূলকের মধ্যেও, কোশ্চেনটার মধ্যেও আছে এবং আসে। অ্যালকাইনের প্রস্তুতি যত না ইম্পর্টেন্ট, আসলে অ্যালকাইন থেকে আমি তোমাকে প্রস্তুতি সবকিছু পড়তে বলবো না, একটা প্রস্তুতি মুখস্থ রাখতে হবে, একটা প্রস্তুতি মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে তুমি যদি পানি দাও তখন অ্যাসিটিলিন তৈরি হয়। কি তৈরি হয়, অ্যাসিটিলিন। তোমাকে প্রশ্নটা এই জন্যই তোমাকে মুখস্থ করতে বলছি, তোমাকে প্রশ্ন করবে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে অ্যাসিটিলিন প্রস্তুতির পদ্ধতি কোনটি, বা তোমাকে বলবে ল্যাবরেটরিতে অ্যাসিটিলিন তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড সলিড। আশা করি এটুকু মুখস্থ রাখতে পারবা। এখন আমরা জাস্ট পড়বো অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া। এর মধ্যে আমরা একটা কথা জানি যে অ্যালকাইন আসলে অনেক অ্যালকাইন আছে, তার মধ্যে অ্যালকাইন এক, অর্থাৎ যার সবার লাস্টের কার্বনের আমার ত্রিবন্ধন যুক্ত, এটা বলা হয় অ্যালকাইন এক। এই অ্যালকাইন এক হচ্ছে অ্যাসিডিক মানে অম্লীয়, যার কারণে সে মৃদু অম্লধর্মী হয়। যেহেতু সোডিয়াম ধাতু, তাহলে 100% এটা ক্ষার, তাহলে অম্ল ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, বুদবুদ সহকারে হাইড্রোজেন তৈরি করে। এইটা হচ্ছে শনাক্তকরণ নাম্বার 1। তিনটা শনাক্তকরণ আমাদের লাগবে। 2 নাম্বার, অ্যালকাইন সমূহ সিলভার দ্রবণ পরীক্ষা দেয়। তিন নাম্বার সেটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড CuO2Cl2 দ্রবণ সহ বিক্রিয়ায় কপার অ্যাসিটাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করে। কি তৈরি করে, লাল অধক্ষেপ সৃষ্টি করে। তাহলে আমি তোমাকে জাস্ট একটা জিনিস পয়েন্ট লেখা দেই, সেটা হচ্ছে অ্যালকাইন যেই এক, সেই অ্যালকাইন এক কি পরীক্ষা দেয়, অ্যালকাইন এক অম্লধর্মী। অ্যালকাইন এক অম্লধর্মী হওয়ার কারণে সেটা সোডিয়াম ধাতু সহযোগ উত্তপ্ত করলে বা ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটা হচ্ছে 1 নাম্বার শনাক্তকরণ। 2 নাম্বার শনাক্তকরণ হচ্ছে অ্যালকাইন সমূহ কার সাথে কি পরীক্ষা দেয়, আমাদের সিলভার দর্পণ পরীক্ষা দেয়। কি দেয়, সিলভার দর্পণ পরীক্ষা দেয়। এবং সেই অ্যালকাইন সমূহ কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 এর সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে, লাল অধক্ষেপ তৈরি করে। দ্যাটস ইট। এই তিনটা কথা অ্যালকাইন শনাক্তকরণে মনে রাখলেই তোমার জন্য এনাফ। এখান থেকে আর কিছু আমরা পড়বো না, আমাদের লাগবেও না। আমি একটু আগে তোমাকে পড়াই দিছি, সেটা হচ্ছে অ্যালকাইন এক অম্লধর্মী। কেন অম্লধর্মী এটা তোমার জানার দরকার নাই, অম্লধর্মী এটুকু মনে রাখলেই হইল। আচ্ছা, এখন আসো আমরা একটু কবির স্যারের বইয়ের কিছু জিনিস থেকে একটু ঘুরে আসি। এটুকু এখন আমরা পড়বো, সেটা হচ্ছে কবির স্যারের বইয়ের কিছু এক্সট্রা ইনফো আছে, যে এক্সট্রা ইনফোটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ প্রয়োজন। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা 2 ভাবে অ্যালকেন পাইতে পারি। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন মেথড বা ডুমা বিক্রিয়া, আর একটা হচ্ছে কোব সংশ্লেষণ মেথড। তাহলে আমি আগেই বলছিলাম কোব সংশ্লেষণ মেথডে কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়,
অ্যালকেন তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তৈরি হয়। কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড না বললাম, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোডিয়াম ইথানয়েড থেকে তৈরি হয়। রসায়নবিদ কোবের নাম অনুসারে কার্বক্সিলিক অ্যাসিড থেকে উচ্চতর অ্যালকেন সংশ্লেষণ পদ্ধতিকে কোব সংশ্লেষণ পাওয়া হয়। এই পদ্ধতিকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। এই জিনিসটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কই যেন, এই জিনিসটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই কথাটা। তাহলে তোমাকে আমাকে যেটা বুঝাইতে চাচ্ছি যে কোব সংশ্লেষণ মেথডে কি করা হয়? তড়িৎ বিশ্লেষণ করা হয়। কি করা হয়? তড়িৎ বিশ্লেষণের ফলে কি পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। কি পাওয়া যায়? উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। ওকে, আসো এর পরে আমরা চলে আসি। এখান থেকে আর সেরকম কিছু না, এগুলি আমরা মোটামুটি জানি। আচ্ছা, বিকারক থেকে এগুলি পাওয়া লাগবে না। এখন দেখো এই যে আর একটা কোশ্চেন আমি যেটা খুঁজতেছিলাম, দ্যাটস ইট। সেটা হচ্ছে আমি তোমাকে পড়াইছি একটু আগে পড়াইলাম যে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে অ্যালকাইন তৈরি কিভাবে করা হয় বা অ্যাসিটিলিন কিভাবে তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। অ্যালকেনের শিল্প উৎপাদন করা হয় কোনটি থেকে? দুই ভাবে, একটা হচ্ছে কয়লা থেকে তৈরি করা হয় আর একটা প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম থেকে। এটা হচ্ছে তোমাকে প্রশ্নটা করবে নিচের কোন পদ্ধতিতে অ্যালকেনের শিল্প উৎপাদন করা হয়। কথা বোঝা গেছে? দুইটা পদ্ধতি মনে রাখতে হবে, আইদার তুমি কয়লা নিবা, আইদার প্রাকৃতিক গ্যাস মানে কি মিথেন, প্রাকৃতিক গ্যাস মিথেন বা পেট্রোলিয়াম থেকে তৈরি করা হবে। দ্যাটস ইট। আমি একটা জিনিস একটু তোমাকে পড়াতে চাই। আচ্ছা, এটা পরে পড়াবো, সমস্যা নাই। এই জায়গাটা আমাদের এমসিকিউতে আসবে। সবগুলার ধরন পড়া লাগবে না, কিন্তু আমি যেগুলি দাগাই দিব সেগুলি তোমাদের পড়তে হবে। অ্যালকেন কি কি ধরনের বৈক্রিয়া প্রদর্শন করে? 4 প্রকার বিক্রিয়া: প্রতিস্থাপন, সমানুকরণ, তাপীয় বিক্রিয়া, অ্যারোমেটিকীকরণ। এই 4টা কথা আমাদের মুখস্থ রাখতে হবে, বেশি না। এখন দেখো এই জায়গায় বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে। তার মধ্যে প্রথম তথ্যটা হচ্ছে জ্বালানির মান নির্ধারণ করা হয় কোনটি দ্বারা? উত্তর হচ্ছে অক্টেন নাম্বার, নট নকিং নাম্বার, অক্টেন নাম্বার। ঠিক আছে? প্রশ্ন এখন আসো, সেটা হচ্ছে নিচের দিকে একটা শিরোনাম দেখতেছো, নকিং এন্ড অক্টেন নাম্বার কি জিনিস? নকিং মানে কি? নক করা, মেসেঞ্জারে নক করা, হোয়াটসঅ্যাপে নক করা, দরজায় নক করা, খটখট শব্দ। ইঞ্জিন যখন বার্ন করে, মানে ইঞ্জিনের মধ্যে যখন পেট্রোলিয়াম তেল বা গ্যাস এসে বার্ন করে, ইগনাইট করে, তখন একটা ধাক্কা লাগে, সেই ধাক্কায় শব্দ হয়। এখন প্রশ্ন হচ্ছে এই শব্দের পিছনে হচ্ছে একটা জিনিস দায়ী কি? তুমি অক্টেন নাম্বার যত কমাবা, অক্টেনের পরিমাণ যত কমাবা, ইঞ্জিন তত বেশি শব্দ করে। আর অক্টেনের পরিমাণ যত বাড়াবা, ইঞ্জিন তত কম শব্দ করে। কারণ অক্টেন হচ্ছে আদর্শ ভালো একটা জ্বালানি, এই জন্য ইঞ্জিনের শব্দ কম হয়। তার মানে আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি যে নকিং অ্যান্ড অক্টেন নাম্বার পরস্পরের বিপরীত। অক্টেন নাম্বার বাড়ালে নকিং হ্রাস পাবে, আবার নকিং তুমি যদি হ্রাস করতে চাও, তোমার অটোমেটিকলি অক্টেন নাম্বার বাড়াইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অক্টেন নাম্বার কি জিনিস, আমি তোমাকে বুঝাই। সংক্ষেপে একটা জিনিস বুঝো। ধরো তুমি একটা টেস্ট টিউব নিছো, তোমার ধরো একটা গাড়ি আছে, টাকা পয়সা হয়েছে, তুমি একটা সুন্দর মার্সিডিজ বেঞ্জ কিনছো, তার জন্য তুমি ধরো 1 লিটার বা 100 লিটার তেল নিছো। এখন তেলের মধ্যে ধরো 25% অন্যান্য জ্বালানি আর বাকি 75% অকটেন তুমি নিছো। হ্যাঁ, অকটেন নিছো 75% আর বাকি 25% অন্যান্য আদার্স জ্বালানি নিছো। তাহলে এই যে টেস্ট টিউবের যে জ্বালানিটা আছে তার অকটেন নাম্বার হচ্ছে 75। মানে কোন জ্বালানিতে যেই পার্সেন্টেজে অকটেন থাকে সেটাই তার অকটেন নাম্বার। কথা বোঝা গেছে? এখন আমরা একটু ভেতরে ঢুকবো। এই প্যারার ভেতরে একটা লাইন আছে, দেখো লেখা হচ্ছে নকিং নিবারক বা অ্যান্টি নক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? আইসো অকটেন ব্যবহার করা হয়। কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা, আমার সাথে মুখস্থ করে ফেলো যে অ্যান্টি নকিং হিসেবে কি ব্যবহার করা হয়? আইসো অকটেন ব্যবহার করা হয়। উপরের দিকে অক্টেন সংখ্যা বা অক্টেন নাম্বার সেটাই বলছে, আমি এতক্ষণ ধরে যেটা বুঝাইছি সেটাই বলছে। কোন জ্বালানির কার্যক্ষমতা যদি 25% এনহেপ্টেন, এনহেপ্টেন কি? আদার্স জ্বালানি,
আর 75% আইসোঅক্টেনের মিশ্রণের মতো হয়, তাহলে ওই জ্বালানির অক্টেন নাম্বার কত হবে? অক্টেনের পার্সেন্টেজের সাংখ্যিক মান 75%। বাস, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। আমাদের প্রশ্ন হবে নিচের কোনটি নকিং হ্রাস বা অক্টেন সংখ্যা বৃদ্ধির উপায় নয়? কিভাবে করতে পারি? আমরা জ্বালানিতে টেট্রাইথাইল লেড ব্যবহার করতে পারি, বা মনে রাখবা জ্বালানিতে তেল ব্যবহার করা, লেজ ব্যবহার করা। তাপীয় ভাঙন কি ব্যবহার করতে পারবো? তাপীয় ভাঙন। আর একটা হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন 3 পদ্ধতি, আর একটা লাস্ট পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিকীকরণ বা রিফর্মিং। এটা আমরা বেশি দূর যাবো না, আমরা জাস্ট তোমাকে একটা জিনিস পড়াবো। অ্যারোমেটিকীকরণের মধ্যে আমি তোমাকে পড়াই দিছি এন হেক্সেন থেকে বেনজিন পাওয়া যায়, এন হেপ্টেন থেকে তলুইন, এবং এন অক্টেন থেকে আমরা জাইলিন পাই। তো এই যে এন হেক্সেন থেকে বেনজিন তৈরি করার যে প্রসেসটা, এখানে বললাম খালি খালি হবে না, এখানে তাপমাত্রা আছে, চাপ আছে, এই জিনিসটা আমাদের লাগবে। এই যে 40 অ্যাটমসফিয়ার বায়ুচাপ অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা প্লাটিনাম যদি দামি ধাতু, তাহলে এখানে বায়ুচাপটা কমে যাবে। এই তাপমাত্রাটা বেশি ইম্পর্টেন্ট। চাপটা মুখস্থ রাখতে পারলে ভালো, কিন্তু তাপমাত্রাটা ফরজ মুখস্থ রাখা। দ্যাটস ইট, আমাদের এখান থেকে আর সেরকম কিছু পড়া নাই। আমরা এইটু কোশ্চেনের মধ্যে ঢুকবো। দেখো বলছে কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। তোমাকে একটু আগে তোমাকে বুঝাইছি সেটা কি বিক্রিয়া? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড মূলক COO আছে কিনা? আছে। তাহলে এই যে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হচ্ছে, মিথিলিন মূলকের সংকেত হচ্ছে CH2 বন্ড। তার মানে বুঝতে পারতেছো অক্সিজেনের বদলে হাইড্রোজেন আসছে, তাহলে এখানে কি হয়েছে? বিজারণ হয়েছে। বিজারণ সব বিক্রিয়া, একটা কথাই দেখো ক্লিমেনসন বিজারণ আছে, সবকিছুই বিজারণ বিক্রিয়া না। কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ? তাহলে তুমি যদি ভাই প্রস্তুতি জিনিস মুখস্থ না থাকে তুমি উত্তর পারবা না। যে আমাদের যদি মুখস্থ না থাকে যে জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। হাইড্রোকার্বন জ্বালানি এবং কয়লার কি দহন অসম্পূর্ণ জ্বলনে কোনটি গ্যাস তৈরি হয়? কার্বন মনোক্সাইড। সোডা লাইম কোনটি? ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে ক্যালসিয়াম অক্সাইড। মনে রাখবা এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েও প্রশ্ন করবে। আমি একটা অপশন বানাই, দেখো অপশন বানাই সোডিয়াম অক্সাইড ইনটু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটাও দিতে পারে। অথবা আর একটা আর একটা অপশন বানাই, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ডট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এভাবেও তোমাকে দিবে। তার মানে তোমার সংকেতটা খুব স্পেসিফিক ভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেনগুলো তো তুমি অবশ্যই 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 সলভ করবা। এই দেখো এই যে কথাটা বলছে যে অ্যালকাইল হ্যালাইড, এটা কি একটা RX এস এর সাথে কি ব্যবহার করছো? সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতুর উপর সোডিয়াম শুষ্ক ইথার, তার মানে এটা অবশ্যই কি? এটা একটা উডস বিক্রিয়া। তোমাকে এটাও প্রশ্ন করতে পারে নিচের কোনটি উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়া কি তৈরি হবে বলো তো? এখানে আছে 1 2 3, তাহলে কার্বন সংখ্যা 3 হলে উডস বিক্রিয়া কি হবে? কার্বন সংখ্যা 6, তাহলে 6 হবে আবার অ্যালকেন, তাহলে তৈরি হবে কি? হেক্সেন। এইভাবে ধাপে 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 তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটা কোশ্চেনই সলভ করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, আর এটার উপর তো সলভ ক্লাস, সামনে রিভিশন ক্লাসে অনেক কিছু আছে, সমস্যা নাই। আমরা জাস্ট আপাতত ক্লাসের মধ্যে ঢুকি। এখান থেকে সেরকম কিছু প্রশ্ন নাই। ও এই দেখো এই দেখো এখানে একটা কোশ্চেন বলছে, সেটা হচ্ছে তোমার এই দেখো এদিক খেয়াল করো। অ্যালকিন থেকে অসম্পৃক্ত জৈব শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটা? ব্রোমিন দ্রবণ। আর একটা কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। নিম্নের কোন নিরোধকের প্রভাবে, নিরোধক বলছে 160°C তাপমাত্রা ডাজন্ট ম্যাটার, ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ তৈরি হয়। তাহলে ইথানল থেকে অসম্পৃক্ত অ্যালকিন নিরোধক কোনটা ব্যবহার করতে পারবো? আইদার দুইটা, সালফিউরিক অ্যাসিড অথবা Al2O3। ইথিলিনের ব্যবহার নিচের কোনটি? আমরা এগুলি জানি, প্লাস্টিক তৈরিতে পলিথিন ব্যবহৃত হয়, বিভিন্ন জিনিস। আমরা নিচের দিকে খেয়াল করি 150°C তাপমাত্রা নিচের কোন প্রভাবকে বুঝতে? ইথাইন থেকে ইথিন তৈরি হবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে ইথাইন থেকে যখন তুমি ইথিন তৈরি করবা, ইথাইন থেকে ইথিন তৈরি করবা, এখন তুমি কি নিবা? 100% নিকেল নিব। কেন নিকেল নিব? এখানে একটা প্রশ্ন তোমাকে দেখাই, আগে দেখি 4-এর A নিছে কিনা। অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা আমাদের উত্তরটা ভুল, উত্তরটা ভুল। এখানে আসলে নিতে হবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। আগের বইতে নিকেল দিয়াই ছিল, দ্যাটস ওয়াই এটা এখানে দিছে। এই যে যৌগটা কেবল প্রশ্নটা যেটা সলভ করলাম সেটাই দিছে, ইথাইন হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এখানে এক যৌগটা কি? ইথিন, HC ডাবল বন্ড CH2। দ্যাটস ইট। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা সলভ করতে পারবো। তোমাদের দায়িত্ব
এই জিনিসটা সুন্দর করে সলভ করা, কোনো সমস্যা হলে আমাদের জানানো। আসো আমরা এরপরে ঢুকি, সেটা হচ্ছে এই দেখো বলছে নিচের কোনটি অ্যামোনিয়া কালো সিলভার নাইট্রেট দ্রবণ সাদা অদক্ষেপ দেয়? সাদা অদক্ষেপ কে দিবে? অ্যালকাইন দিবে। সঠিক উত্তর হচ্ছে অ্যালকাইন 1, সঠিক উত্তর হচ্ছে অ্যালকাইন 1, কিন্তু অ্যালকাইন 1 দেয় না, তাহলে কিন্তু যেটা অ্যালকাইন আছে সেটা উত্তর হবে, দ্যাটস ইট। আসো এখন আমাদের টপিক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড একটা 5 স্টার টপিক। 5 স্টার টপিক কি মানে কি? 5 স্টার কি? একটা রয়্যাল টপিক, ঠিক আছে? 5 স্টার টপিক মানে কি? একটা রয়্যাল টপিক। আসো ফার্স্টের কথা হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড তো জানি। অ্যালকাইল হ্যালাইডের সংকেত হচ্ছে RX, আর অ্যারাইল হ্যালাইডের সংকেত হচ্ছে বেনজাইলের সাথে, মূলকের সাথে একটা X যুক্ত থাকবে। এখন অ্যালকাইল হ্যালাইডের যে প্রস্তুতির বিষয়টা আছে, এই অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির মধ্যে তোমার কিছু নামধারী বিক্রিয়া মুখস্থ রাখতে হবে। তার মধ্যে প্রথম নামধারী বিক্রিয়াটা হচ্ছে গ্রোভস বিক্রিয়া। তোমাকে প্রশ্ন হবে গ্রোভস বিক্রিয়ায় কি তৈরি হয়? উত্তর হচ্ছে সাধারণ কোন অ্যালকাইল হ্যালাইড না। তোমাকে অ্যালকাইল হ্যালাইড যে কোনো অ্যালকাইল তৈরি হয়, কিন্তু সাধারণত এই যৌগটাই দেয়, এই যৌগটাই দেয়, অ্যালকাইল ক্লোরাইড বা ক্লোরো অ্যালকেন তৈরি হয়। তাহলে গ্রোভস বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। 1 নাম্বার কোশ্চেন। গ্রোভস বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। বিশেষ করে কোনটা? RCl। এক্ষেত্রে গ্রোভস বিক্রিয়ায় 2 নাম্বার কোশ্চেন কি ব্যবহার করা হয়? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। কি ব্যবহার করা হয়? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, মনে রাখবা। এন্ড গ্রোভস বিক্রিয়ায় কি থেকে RCl বা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়? অ্যালকোহল থেকে। তাহলে সংক্ষেপে আমি তোমাকে যদি জিনিসটা বলি যে তুমি একটা অ্যালকোহল নিচ্ছ, অ্যালকোহল থেকে তুমি RX পাবা। এখন মাঝখানে তুমি জিঙ্ক ক্লোরাইড ZnCl2 ড্রাই নিচ্ছ, তাহলে এই বিক্রিয়াটার নামই হচ্ছে গ্রোভস রিঅ্যাকশন। তাহলে গ্রোভস রিঅ্যাকশন আমি আবার বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? কি তৈরি হয়? RX তৈরি হয়। কি তৈরি হয়? RX তৈরি হয়। এখন আসো RX এর বিক্রিয়ার ক্রম, ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আশা করি সবারই মুখস্থ থাকার কথা, খুবই সোজা। যেই অ্যানায়নটার আকার সবচেয়ে বড় সে সবচেয়ে বেশি শক্তিশালী হবে, এটা স্বাভাবিক। তাহলে আর এইচ এক্স, আচ্ছা এখানে একটা কথা আছে, আমরা HX এর যেই অ্যাসিডটা HX একটা কথা, আর একটা হচ্ছে RX একটা কথা। তো HS এর অ্যাসিডের আমরা সবাই জানি হাইড্রোজেন ফ্লোরাইড, এটা একদম সবচেয়ে কম শক্তিশালী একটা অ্যাসিড, এটা আমরা সবাই জানি। এই জিনিসটা মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। এইটার সাথে আবার খবরদার RX গুলায়ও না, RX-টা আমি বলতেছি একটু পরে। এখানে কি লিখছি এটা একটু পরে বলবো। তার আগে আসো আমরা আর একটা জিনিস ঢুকবো, সেটা হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। আসো যে জিনিসটা আসলে বলতেছিলাম, আই হোপ দেখা যাচ্ছে। আসো যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, এখন দেখো সেটা হচ্ছে সোয়ার্স বিক্রিয়া। সোয়ার্স বিক্রিয়া খুবই একটা নির্দিষ্ট বিক্রিয়া। এখানে তুমি অ্যালকাইল হ্যালাইড বললে হবে না, এখানে সুনির্দিষ্টভাবে শুধু এবং শুধুমাত্র অ্যালকাইল ফ্লোরাইড, অ্যালকাইল ফ্লোরাইডই তৈরি হবে। তাহলে তোমাকে প্রশ্ন হবে এইটাই কোশ্চেন করবে, সোয়ার্স বিক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয়? অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল আয়োডাইড, অ্যালকাইল ফ্লোরাইড। উত্তর কি হবে? অ্যালকাইল ফ্লোরাইড। এরপরে আর একটা কথা আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ডারজেন বিক্রিয়া। ডারজেন বিক্রিয়ায় কোনটি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড না, অ্যালকাইল ক্লোরাইড। শুধুমাত্র অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়। তাহলে সোয়ার্স বিক্রিয়ায় কি, গ্রোভস বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকাইল হ্যালাইড। সোয়ার্স বিক্রিয়া অ্যালকাইল ফ্লোরাইড, আর এইখানে আছে ডারজেন বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড। আমি লিখে দিব। আর একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, এইটাই হচ্ছে ডারজেন বিক্রিয়া। তাহলে ডারজেন বিক্রিয়ায় অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করে?
থায়োনিল ক্লোরাইডের সংকেত কি? SOCl2। তাহলে আলটিমেটলি আমি তোমাকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে তিনটা কথা। এক নাম্বার কথা, গ্রোভস বিক্রিয়া। গ্রোভস বিক্রিয়া কি তৈরি হয় অ্যালকাইল থেকে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। আচ্ছা, ভালো কথা। এরপরে কি প্রক্রিয়া? ডার্জেন বিক্রিয়া। এরপরে কি বিক্রিয়া? ডার্জেন বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়। এরপর আর একটা বিক্রিয়া আছে, উপরের দিকে কেবল পড়ে আসলাম, যার নাম কি? সোয়ার্টস বিক্রিয়া। তাহলে সোয়ার্টস বিক্রিয়ায় কি তৈরি হয়? শুধুমাত্র অ্যালকাইল ফ্লোরাইড তৈরি হয়। এই তিনটা কথাই আমি তোমাকে পড়াতে চাচ্ছিলাম, এই তিনটা কথা মনে রাখলে আমাদের হবে। এখন আমরা একটু ঢুকবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি আসলে যে আমাদের হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, এটা আমরা অনেক আগে পড়ে আসছি, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি ইলেকট্রন আসক্তি হইতো সেই ক্ষেত্রে ক্লোরিনটা আগে আসতো, ফ্লোরিনটা পরে আসতো। দেখো, আমি তোমাকে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়ার কথা পড়াবো, সেটা হচ্ছে স্যান্ড মায়ার বিক্রিয়া। স্যান্ড মায়ার বিক্রিয়ায় কি তৈরি হয়? ক্লোরোবেনজিন তৈরি হয়। এক নাম্বার কোশ্চেন, কি বিক্রিয়া? ক্লোরোবেনজিন। অ্যাকচুয়ালি তোমাকে টোটাল বিক্রিয়াটাই মুখস্থ করতে হবে, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড 100°C তাপমাত্রায় কিউপ্রাস ক্লোরাইড, কি বিক্রিয়া? কিউপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্লোরোবেনজিন তৈরি করে। এইহাকে স্যান্ড মায়ার বিক্রিয়া বলে। স্যান্ড মায়ার বিক্রিয়ার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। কোথার থেকে তৈরি হচ্ছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। কি তৈরি হচ্ছে? ক্লোরোবেনজিন। কত °C তাপমাত্রা? 100। কি লাগতেছে? কিউপ্রাস ক্লোরাইড, কপার ক্লোরাইড না, কিউপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এনাফ, এটুকু মুখস্থ করলে আমাদের এনাফ। তাপমাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ আছে ভাই, এর কারণ আছে, আমি একটু পরে তোমাকে বলতেছি। এর কারণ আছে, একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা আসো, আমি যেটা পড়াতে যাচ্ছি, এটা আমি আগেই পড়াইছি তোমাকে, যে পীরের ঘরে পীর জন্মায় না, অর্থাৎ আলেমের ঘরে জাহেল জন্মায়। যে তুমি পীর দিছো, অ্যাকোয়াস দিছো, তাহলে অ্যালকোহল, আর এখানে অ্যালকোহল দিছো, তাহলে আমি পাবো হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আসো, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বা RX এর ব্যবহার। RX এর কি? RX এর ব্যবহার। এই টপিকটা বললাম খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেল বিগত বছরের কোশ্চেন আসছে। ফার্স্টে আমরা ঢুকবো, সেটা হচ্ছে ডিডিটি। ডিডিটি কি হিসেবে ব্যবহৃত হয়? জাস্ট এটুকু মনে রাখলেই হবে, কীটনাশক আর জীবাণুনাশক হিসেবে ডিডিটি ব্যবহৃত হয়। এটা আমরা সবাই জানি যে ডিডিটি দেওয়া হয়, অ্যালড্রিন, ডিডিটি কি হিসেবে? কীটনাশক হিসেবে। প্রশ্ন হচ্ছে, আমি এইখান থেকে তোমাকে এই জিনিসটা পড়াবো না, আমি এই জিনিসটা পড়াবো তোমাকে কবির স্যারের বই থেকে। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাকে পড়াবো হইতেছে কবির স্যারের বই থেকে। কবির স্যারের বইয়ের টপিকটা কই আছে? দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। ষোলো তো। কবির স্যারের বই কই? এই যে, এই জায়গাটায় দেখো, আমি PDF এ দিয়ে দিছি, সমস্যা নাই। কবির স্যারের বইতে ফার্স্টে যে কথাটা আছে সেটা হচ্ছে অস্ত্রোপচারের সময় চেতনানাশক বা অ্যানেস্থেটিক। মনে রাখতে হবে, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, আমরা জানি আমাদের একটা বিশেষ যৌগের নাম হচ্ছে হ্যালোফর্ম। কি? হ্যালোফর্ম, যেটার সংকেত হচ্ছে CH(X3), একদম টানা মুখস্থ। হ্যালোফর্মের সংকেত একদম টানা মুখস্থ। এক্স যদি ক্লোরিন হয় ক্লোরোফর্ম, ব্রোমিন হলে ব্রোমোফর্ম, আয়োডিন হলে আয়োডোফর্ম। তো এই ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম বহু বছর ধরে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। এখন এদের মধ্যে দেখো ক্লোরোফর্ম অনেকগুলো আছে, তাহলে ক্লোরোফর্ম হইতে পারে, যেমন CH(Cl2), এটাও হ্যালোফর্ম, কিন্তু এটা কি? ক্লোরোফর্ম। এটা কি? ক্লোরোফর্ম। এই জিনিসটা মনে রাখতে হবে, ক্লোরোফর্ম বললাম, ক্লোরোফর্ম একটা চেতনানাশক। একটা কি নাশক? চেতনানাশক। মনে রাখলাম। আমি তোমাকে একটা প্রশ্ন দেখাইতে চাই এখান থেকে। প্রশ্নটা কই কত নাম্বার? 118-তে আছে। আচ্ছা, 118। প্রশ্নটা হচ্ছে,
দাঁড়াও আমি প্রশ্নটা একটু তোমাকে খুঁজি, প্রশ্নটা খুঁজে দেখাই। দেখো বলছে স্থানীয় চেতনানাশক নয় কোনটা? স্থানীয় চেতনানাশক নয়ের উদাহরণ হচ্ছে ক্লোরোফর্ম। বাকিগুলো বললাম স্থানীয় চেতনানাশক। তোমাকে কি বলছে খেয়াল করছো? চেতনানাশক কিন্তু স্থানীয়। এখন স্থানীয় বলতে কি বুঝি? একটা হচ্ছে জেনারেলাইজড অ্যানেস্থেটিক্স আর এক বা অ্যানেস্থেশিয়া, আর একটা হচ্ছে লোকালাইজড অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। ধরো দেখা গেছে যে লোকাল অ্যানেস্থেশিয়া মানুষের যখন সিজার করা হয় তখন এই নিচের দিকে তলপেট থেকে নিচ পর্যন্ত ইনফিরিয়র এক্সট্রিমিটি পর্যন্ত আমাদের অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয়। মানুষের তো হাত ঠিকই করতেছে, চোখ ঠিকই করতেছে, তাহলে এটা কি? এটা কি লোকাল, যে একটা নির্দিষ্ট পার্ট, সমগ্র দেহ না। কিন্তু ক্লোরোফর্ম তুমি যদি কাউকে দাও তো সারা দেহই অ্যানেস্থেশিয়া হয়ে যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে জেনারেলাইজড অ্যানেস্থেটিক্স। ক্লোরোফর্ম কোনো স্থানীয় না, এটা একটা জেনারেলাইজড মানে সামগ্রিক চেতনানাশক। আর স্থানীয় চেতনানাশক তাহলে নয় বললে হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম কি আমি লিখে দিই, ক্লোরোফর্ম হচ্ছে সামগ্রিক চেতনানাশক, অর্থাৎ সমগ্র বডিকে এটা চেতনা নাশ করে দেয়। সামগ্রিক, নট স্থানিক। এখানে তাই সেটাই তো বলছে, কোনটা স্থানিক নয়, তাহলে ক্লোরোফর্ম। এইটাই আমি বুঝাইতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। দ্যাটস ইট, আমরা এটাই পড়বো। তার মানে চেতনানাশক, কিন্তু এটা কি চেতনানাশক? সামগ্রিক চেতনানাশক। সামগ্রিক চেতনানাশক, নট স্থানিক। স্থানিক অর্থাৎ এটা দিয়ে তুমি স্থানীয় চেতনানাশ করতে পারবা না, ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া একটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা, সেটা হচ্ছে কিন্তু লিভারে বিষাক্তকরণ ক্যান্সার, একটু ঝাপসা লাগতেছে, সৃষ্টি মনে রাখবা। মনে রাখবা হ্যালোজেন যুক্ত যৌগ, কি যুক্ত যৌগ? হ্যালোজেন যুক্ত যৌগ লিভার ক্যান্সার ঘটায়। যত হ্যালোজেন আছে সবই আসলে মারাত্মক বিষাক্ত এবং লিভার ক্যান্সার ঘটায়। এই জন্য বর্তমানে ক্লোরোফর্ম একদম জেনারেল অ্যানেস্থেসিয়াতে ব্যবহার করা একদম নিষেধ। এইখানে দেখো লাস্টের থেকে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে আমি তোমাকে বললাম স্থানীয় চেতনানাশক কোনটা, যে লোকালাইজড। কি বলছি? লোকালাইজড মানে একটা নির্দিষ্ট অর্গান বা নির্দিষ্ট জায়গা চেতনানাশ করতে হলে ফ্লুথেন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ফ্লুথেন মানে 2-bromo-2-chloro-1,1 ট্রাইফ্লোরোইথেন। মনে রাখা লাগবে না, তুমি রাখবা ফ্লুথেন স্থানীয় চেতনানাশ হিসেবে ব্যবহার করা হয়। দ্যাটস ইট, আমাদের এখান থেকে আর কিছু পড়তে হবে না। তাহলে আমরা বললাম ক্লোরোফর্ম এটা হচ্ছে আমাদের সামগ্রিক চেতনানাশক, আর ফ্লুথেন এটা হচ্ছে আমার স্থানীয় চেতনানাশক। এখন আসো কীটনাশকের মধ্যে। কীটনাশকের মধ্যে কি কি আছে? নিচের কোনটি কীটনাশক? উত্তর হচ্ছে ডিডিটি, সবচেয়ে কমন। আরো আছে অ্যালড্রিন আছে, নামগুলো মনে রাখতে হবে। সবার নামের শেষে দেখবা সাথে হচ্ছে ডি আছে, এক্সেপ্ট প্যাথেড্রিন। প্যাথেড্রিন হচ্ছে এমন একটা ওষুধ যেটা ঘুমের ওষুধ। মনে রাখবা যে প্যাথেড্রিন, প্যাথেড্রিন নামটার মধ্যে খুবই প্যারা প্যারা একটা ভাইব আছে। প্যারা প্যারা একটা ভাইব আছে। যখন তোমার প্যারা লাগবে তখন তোমার কি হবে? ঘুম আসবে, মানে ঘুমায় যাবা। সহজ সাপটা, যখন তোমার জীবনে প্যারা বেশি তখন ঘুম দাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা নিচের দিকে একটা কথা লেখা আছে যে গ্যামেক্সিন বা গ্যামাক্সিন, যেটাকে আমি একটু আগে পড়াইছিলাম, এটা কি? জীবাণুনাশক। এটা বললাম কীটনাশক না। তাহলে পাশে ছোট করে লিখে রাখো গ্যামাক্সিন পাউডার নট কীটনাশক। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোনটি কীটনাশক? সেখানে বললাম এই লিনডেনও থাকবে। লিনডেনের যে বিষয়টা হচ্ছে, এটা একটা কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে ব্যবহৃত হলো। এটা জীবাণুনাশক কীটনাশক দুই জায়গায়, কিন্তু বিশেষ করে তুমি জীবাণুনাশকটা বিশেষ করে মনে রাখবা। লিনডেনটা সাধারণত কীটনাশক হিসেবে চাইতে আমাদের জীবাণুনাশক হিসেবে বেশি ব্যবহৃত হয়। তাহলে লিনডেন বা গ্যামাক্সিনের সংকেত আমি বলছিলাম মা, তারপরে কোথা থেকে তৈরি হয়েছে রে ভাই? মায়ের থেকে, বেনজিন থেকে। তাহলে সংকেতের মধ্যে বেনজিন থাকবে, সাথে Cl6। মনে আছে? মনে আছে? এটাকে কি বলা হয়? বেনজিন। বেনজিন, বেনজিন। আগে যেহেতু বেনজিন আছে তাহলে নামের মধ্যে আগে বেনজিন হবে। বেনজিন হেক্সা, হেক্সা ক্লোরাইড। আর একটা টপিক ছিল এর সাথে ঝামেলা পাসতো, আমি কি বলছি? যে হেক্সা ক্লোরো বেনজিন, হেক্সা ক্লোরো
বেনজিন, তাহলে বেনজিন হচ্ছে সবার লাস্টে, তার মানে এখানে বেনজিন আমার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে হেক্সাক্লোরো, তাহলে C6Cl6, এটা হচ্ছে কি হাইড্রোজেন বিহীন যৌগ, হাইড্রোজেন বিহীন যৌগ। আচ্ছা, তবে বর্তমানে তোমাকে এখন কোশ্চেন করবে বর্তমানে কোনটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, উত্তর হচ্ছে ডিডিটি। ডিডিটি বর্তমানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়ে গেছে, কারণ আগে ম্যালেরিয়া চিকিৎসায় ডিডিটি ব্যবহার করা হইতো। এখন আসো হিমায়ক তরল বা রেফ্রিজারেন্ট বা রেফ্রিজারেন্ট লিকুইড বা এর অপর হচ্ছে প্রোপেল্যান্ট গ্যাস, তাহলে কোনটি হিমায়ক তরল বা কোনটি রেফ্রিজারেটরের লিকুইড হিসেবে ব্যবহৃত, উত্তর হচ্ছে প্রোপেল্যান্ট গ্যাস। এরা কারা? সহজ কথায় এদেরকে বলা হয় সিএফসি। আমাদের রেফ্রিজারেটরে হিমায়ক তরল হিসেবে কি ব্যবহৃত হয়? সিএফসি, এরাই প্রোপেলেন্ট গ্যাস, এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন্স। এখন তোমাকে প্রশ্ন এখান থেকে বলবে নিচের কোনটা সংকেত, নিচের কোনটি ফ্রিয়ন্স 11, নিচের কোনটি ফ্রিয়ন্স 12, 114, 113, এইটা কিভাবে সলভ করব দেখো। আমি তোমাকে চারটাই সংক্ষেপে সলভ করে দিচ্ছি। তুমি বললা যে সিএফসি 11, সিএফসি 12, সিএফসি, সিএফসি 113, এরপরে বললা সিএফসি 114। ভালো কথা। এখন তুমি কি করবা? প্রত্যেকটার সাথে 90 যোগ করে দিবা। প্রত্যেকটার সাথে কি যোগ করে দিবা? 90 যোগ করে দিবা। ভালো কথা, প্রত্যেকটার সাথে আমি 90 যোগ করে দিয়ে আমি এখন এদের সংকেত বানাবো। তাহলে কত আসে দেখো, 90 সাথে যোগ করে দিলে 0, 101, ও সরি আমি কি লিখতেছি, 1, 1 আর 9, 1, 10, তার মানে 101। এখন প্রত্যেকটা জায়গায় তুমি 3 অক্ষর পাবা। এই 3 অক্ষরের কি কি নির্দেশ করে? 3 অক্ষর নির্দেশ করে CHF, খবরদার মনে রাখো 3 অক্ষর কি নির্দেশ করে ভাই? CH আর F, নট ক্লোরিন। অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বনের মধ্যে ক্লোরিন, এটা নির্দেশ করে কার্বন সংখ্যা। আচ্ছা আসো, তাহলে এইখানে আমি তোমাকে বলতেছি যে এখানে কি কি 3টা নাম্বার কি নির্দেশ করে? কার্বনের সংখ্যা, তারপরে হাইড্রোজেনের সংখ্যা, তারপরে এখানে ফ্লোরিনের সংখ্যা, ক্লোরিন না। তাহলে তুমি বসাও। তাহলে আমাদের CHF 11 এর সংকেত কি হবে? CHF এর 11 এর সংকেত হচ্ছে, তাহলে সি একটা, ফ্লোরিন একটা, হাইড্রোজেন নাই, তাহলে বাকি থাকলো ক্লোরিন, কয়টা? 3টা, CFCl3। এখন এটা যোগ করো, আমরা যোগফলে আসি, আসলে কি হয়? 2 হয়, আর 9 আর 1, 10, তাহলে এখানে কি হবে? CHF, তাহলে আমাদের মান আসবে হচ্ছে C একটা, এইটা 2টা, আর এইটা 2টা, তাহলে সংকেত আসবে হচ্ছে CF2Cl2, 2 2 4 মিলে গেছে। 13 নাম্বারটায় আসো। 13 নাম্বারটা কি হচ্ছে? 3, 9 1 10 0, হাতে রইল 1, 1 আর 1 2, তার মানে কার্বন সংখ্যা নির্দেশ করতেছে, হাইড্রোজেন সংখ্যা নির্দেশ করতেছে, ফ্লোরিনের সংখ্যা নির্দেশ করতেছে। কার্বন 2টা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন 3টা, তাই না? এখন এই জায়গাটাই হচ্ছে মজার বিষয়, এই দিকটা আমাদেরকে ভেঙে ভেঙে দেখতে হবে। দেখো কার্বন 2টা মানে কি 100% একটা কার্বন আর একটা কার্বনের সাথে সংযুক্ত, তাহলে বাকি থাকলো আমাদের কার্বনের 6টা হাত। এর মধ্যে ফ্লোরিনকে তোমাকে ভাগ করে দিতে হবে, 2 ভাগে ভাগ করবা। তাহলে ফ্লোরিনকে যদি 2 ভাগে ভাগ করো 2টা কার্বনের মধ্যে, তাহলে 100% তোমার একটা কার্বনে 2টা আর একটা কার্বনে একটা পড়তে হবে। তাহলে তুমি দিয়ে দাও, একটা কার্বনে একটা আর বাকি আর একটা কার্বনে 2টা, বাকিগুলো সুন্দর মতো ক্লোরিন দ্বারা ফিল করে দাও, ক্লোরিন দ্বারা ফিল করে দাও। তাহলে আলটিমেটলি মান আসে কি? CFCl2 বন্ড CF2Cl। তাহলে এই জিনিসটা, এই কোশ্চেনটা বিশেষ করে এই কোশ্চেনটা এই CFCটা, এটাকে বললাম আমাকে ধাপে ধাপে স্ট্রাকচার ভেঙে তারপরে বের করতে হবে। সেম অ্যাজ আমাকে যদি 114 নির্ণয় করতে বলে, আমি 4, 9 1 10 0, হাতে রইল 1, 1 আর 1 2 বের করব। তাহলে CHF, তাহলে সি কয়টা আসছে? সি আছে আমার 2টা, হাইড্রোজেন 0টা, 4টা। তাহলে এখন বলো কার্বন কার্বন, এখানে 3টা হাত, এখানে 3টা হাত। এখন তুমি চিন্তা করো, যখন 2 দিয়ে ভাগ পাবা, 4 কি 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে অটোমেটিক্যালি আমি বুঝতে পারতেছি যে 2টা প্লাস 2টা হয়ে যাচ্ছে। সমান ভাগে চেষ্টা করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে 3 2 এর মধ্যে ভাগ যায় না বলে আমরা 2 + 1 করছি। এটা যেহেতু ভাগ যাচ্ছে সমান ভাবে, তাহলে আমরা সমান ভাবে নিব। তাহলে বুঝতে পারতেছো, এক পাশে ফ্লোরিন 2টা থাকবে, আর এক পাশেও ফ্লোরিন 2টা, সাথে হচ্ছে আমাদের একটা করে ক্লোরিন থাকবে। সংকেতটা তাহলে কি দাঁড়াবে? CF2Cl বন্ড CF2Cl। দ্যাটস ইট। কথা বোঝা গেছে?
এইটা হচ্ছে আমাদের 11, 12, 13, 14 সংকেত। এই চারটে বাদে আর কোনো সংকেত আসলেও সেম ফর্মুলা, এর চাইতে বেশি দিবে না। আসো আমরা চলে আসি, সেটা হচ্ছে সিএফসির 5টা বৈশিষ্ট্য আমাদের মুখস্থ রাখতে হবে। সিএফসির কয়টা বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে? সিএফসির 5টা বৈশিষ্ট্য আমাদের মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে অত্যন্ত সুস্থিত, গন্ধহীন, অদাহ্য, অদ্রবণীয়, অবিষাক্ত। দেখো স্বরে অ এবং মানে গন্ধহীন মানে কি মনে রাখবা, অগন্ধ, অগন্ধ। তাহলে স্বরে অ দিয়ে 4টা, আর একটা হচ্ছে সুস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুস্থিত, অত্যন্ত কি সুস্থিত। এখন আসো অগ্নি নির্বাপক হিসেবে কি ব্যবহৃত হয়, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করি। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যে নিচের কোনটি নিরাপদ অগ্নি নির্বাপক? তুমি মনে রাখবা নিরাপদ মানে হচ্ছে ব্রো, তোমার ব্রো এ কি নিরাপদ, বাকি সব কি অনিরাপদ, বুঝো নাই? মানে প্রত্যেকের তো জিগরি আছে, মানে সবাই তো ব্যাচমেট, সবাই তো ফ্রেন্ড না, আবার ফ্রেন্ডের মধ্যে জিগরি আছে। ধরো তোমার সার্কেলে 10টা ফ্রেন্ড আছে, 10টা ফ্রেন্ডের মধ্যে একজনের সাথে তোমার বেশি খাতির, এরা কি, এরা নিরাপদ, নিরাপদ, এর সাথে তুমি যাই বলো কানা ঘুষা করবে না, আরেকজনের কাছে কানে যায় বলবে না যে ওই কাজ করে ওই কাজ করে। রাত 3টার সময় ফোন দিলে বলে যদি আয়, মারামারি লাগছে, মারতে হবে তোরে, তাও আসবে। এটা হচ্ছে জিগরি, এটা হচ্ছে ব্রো, সে কি নিরাপদ। তো তোমাকে যখন বলবে নিরাপদ, মনে রাখবা ব্রোমোক্লোরোফ্লোরোমিথেন, ব্রো দিয়ে কি মনে রাখবো, ব্রোমোক্লোরোফ্লোরোমিথেন অর্থাৎ BCF, এই জিনিসটা মনে রাখবা। বি তে ব্রোমো, সি তে ক্লোরো, এফ তে ফ্লোরো, কি মিথেন, মিথেন। আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেন দিচ্ছে, নিচের কোনটা সিএফসি নয়? সিএফসি হইতে হলে 100% ফ্লোরিন লাগবে। ফ্লোরিন আছে, ফ্লোরিন আছে, ফ্লোরিন আছে, এখানে ফ্লোরিন নাই, এটা কি ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম তো সিএফসি না। এখন আসো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা কোশ্চেন হচ্ছে এই 2টা কোশ্চেন, 3টা কোশ্চেন অ্যাকচুয়ালি। একটা হচ্ছে ওয়েস্ট্রন, ওয়েস্ট্রোসল। খেয়াল করো বলতে দ্রাবক হিসেবে আর ড্রাই ওয়াশ তরল। তো মনে রাখবা ড্রাই ওয়াশ তরলের শেষে ল আছে, ওয়েস্ট্রোসলের শেষেও ল আছে, খবরদার ভুল যেন না হয়। ড্রাই ওয়াশ তরলে ল আছে, ওয়েস্ট্রোসলের তরলে ল আছে। দ্রাবকে কোনো ল নাই, ওয়েস্ট্রেনে কোনো ল নাই। তাহলে দ্রাবক বললে ওয়েস্ট্রন, ড্রাই ওয়াশ তরল বললে ওয়েস্ট্রোসল। ঠিক আছে, আশা করি এটা খুব ভালোভাবে কাজে লাগবে। তোমাকে প্রশ্ন লাস্টের থেকে করবে রাবার পেন ভার্নিশের দ্রাবক, এই যে দ্রাবক মানে কি ওয়েস্ট্রন, দ্রাবক মানে কি ওয়েস্ট্রন, আর তরল ড্রাই ওয়াশ মানে কি তরল, ওয়েস্ট্রোসল, সল। বাস, এখান থেকে ইনশাল্লাহ আমরা আর কিছুই পড়বো না, আমাদের ইনশাল্লাহ হয়ে গেছে। নিচের দিকে আমাদের আগে একটা কথা লেখা আছে, দেখো আমরা একটু আমাদের হাজারি স্যারের মধ্যে ঢুকি। এখানে 2টা কথা লেখা আছে, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক নিয়ে বা গ্রিনার্ড বিকারক ভিত্তিক সমস্যার মধ্যে 2টা ক এবং খ পয়েন্টে লেখা আছে প্রশ্ন। গ্রিনার্ড বিকারক প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়? শুষ্ক ইথার। কেন লাগবে না? গ্রিনার্ড বিকারক পানির কিসের অনুপস্থিতি তৈরি করা হয়? পানির অনুপস্থিতি তৈরি করা হয়। কেন লাগবে না? এই 2টা কথা জাস্ট মনে রাখতে হবে। এনাফ, আমাদের এইটা এনাফ। এখান থেকে প্রশ্নগুলা তুমি সলভ করে ফেলবা ইনশাআল্লাহ, এখানে প্রশ্ন সমস্যা হবে না। দেখো এই যে কোশ্চেনটা আসছে মেডিকেলে, যে নিচের কোনটি রাসায়নিকটির ব্যবহার সঠিক, তার মানে আমরা একটু আগে যে ব্যবহারটা পড়লাম, এই ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। বলছে কার্বন টেট্রাক্লোরাইড কীটনাশক, ডিডিটি পাউডার অগ্নি নির্বাপক, গ্যামাক্সিন চেতনাশক, 112 ট্রাইক্লোরো ইথেন ড্রাই ওয়াশ তরল। তাহলে বলতে পারো যে তুমি দেখতেছো যে এইটা তোমার চেনা পরিচিত মনে হচ্ছে না, উপরে 3টা কি সঠিক না? চেতনানাশক হিসেবে ব্যবহৃত হবে কি? ক্লোরোফর্ম। অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হবে কি? কার্বন টেট্রাক্লোরাইড। ডিডিটি হিসেবে কীটনাশক। তাহলে 100% ডি নাম্বারটাই সঠিক। বিষয়টা হচ্ছে এই যে ড্রাই ওয়াশ তরল তোমাকে পড়াইলাম, কই গেল, এই যে এই যে এই যে এই যে এই যে ড্রাই ওয়াশ তরল পড়াইলাম ওয়েস্ট্রোসল, এইটাই অ্যাকচুয়ালি 112 ট্রাইক্লোরো ইথেন, নট ইথিন। এখানে বললাম ইথেন লেখা, এটা ইথেন করে দাও। এই নামটাও মুখস্থ রাখতে হবে। তার মানে তুমি এইখান থেকে আসলে কিছুই বাদ দিতে পারবা না। তার মানে এইটা যেহেতু কোশ্চেন আসছে, সামহাউ সামনে আরেকটা কোশ্চেন আসবে ওয়েস্ট্রনের সংকেত। ওয়েস্ট্রনের সংকেত কি বলছি? ওয়েস্ট্রনের সংকেতটা আমাদের তাহলে মুখস্থ রাখতে হবে অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড, দ্যাটস ইট, আর কিছু না। খেয়াল করো ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাসের উল্লেখযোগ্য ধর্ম নয় কোনটি? সুস্থিত ট্রাইক্লোরোফ্লোরো,
ট্রাইক্লোরোফ্লোরোইথেন, পানিতে অদ্রবণীয়, অদাহ্য, সূচিত, বিষাক্ত। মনে রাখতে হবে এরা হচ্ছে অবিষাক্ত টাইপের হয়। মানে ক্লোরোফর্মের যাবতীয় যত বৈশিষ্ট্য তাদেরও সেম বৈশিষ্ট্য থাকবে, হচ্ছে তাহলে বি নাম্বার হচ্ছে ধর্ম নয়। ব্যবহারের দিক দিয়ে নিচের কোনটি কীটনাশক? কি বলছি? কীটনাশক বলছি। সোডিয়াম হাইপোক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, টেট্রাক্লোরোমিথেন, বেনজিন হেক্সাক্লোরাইড। তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড এটা হচ্ছে গ্যামাক্সিন। তিনের দেখো সুন্দর করে একটা অ্যান্সার কি দিছে, তিনের এ দিছে অ্যান্সার, ঠিকই অ্যান্সার দিছে। খবরদার এইটা যেন ভুল না হয়, বেনজিন হেক্সাক্লোরাইড। এটা একই সাথে বললাম, আমি একটু আগেই বলছিলাম বেশিরভাগ ক্ষেত্রে জীবাণুনাশক, কিন্তু একই সাথে কি কীটনাশক হিসেবেও ব্যবহৃত হয়, কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তার মানে তুমি একটু ছোট্ট করে এর পাশে লিখে রাখতে পারো যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়, সেটা হচ্ছে, দাঁড়াও কই, এই পাশের কোশ্চেনে এই যে এই জায়গাটায়, সেটা হচ্ছে গ্যামাক্সিন জীবাণুনাশক প্লাস কীটনাশক, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে যদি দুইটাই বলে তাহলে আমরা কি দিব? জীবাণুনাশক দিব। যদি বলে যে ঠিক আছে এটা কি উভয়টাই, হ্যাঁ কীটনাশক, সো তুমি প্লাস কীটনাশক এটা মনে রাখো, মনে রাখবা জীবাণুনাশকটা বেশি প্রধান, নট কীটনাশক। এটা আপাতত তোমার মুখস্থ করার দরকার নাই, কারণ এটা তোমার গুলায় রাখতে পারে, এটা তোমার মুখস্থ করার দরকার নাই। লিন্ডেন বা গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড জীবাণুনাশক কীটনাশক উভয় হিসেবে ব্যবহৃত হয়। যদি দুইটা একটা দাগাইতে হয় আমরা জীবাণুনাশক দাগাবো, বাস। এখানে আগের কোশ্চেন, আমরা 15 সালের কোশ্চেনের নিচে যাব না, এখান থেকে বেশি কোশ্চেন হবে না। দেখো একটা জিনিস খুব চমৎকার বলে একটা কোশ্চেন দিছে, সেটা হচ্ছে কই জানো, দাঁড়াও, ওই কোশ্চেনটা, ফ্রিয়ন 11 জৈব যৌগের শনাক্তকরণ পদ্ধতি, এনএসএক্স পদ্ধতি, তারপরে হচ্ছে নিচের কোনটা অ্যালকাইল হ্যালাইড বা ক্রুজ বিক্রিয়া। এই যে কোশ্চেনটা খেয়াল করো, নিচের কোনটি কোন অ্যালকাইল হ্যালাইডটির পক্ষে উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করা সম্ভব নয়? তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হইতেছে যে উডস বিক্রিয়ায় যখন তুমি ফেলাইতে যাচ্ছ, এই যে ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ কি এখানে স্ট্রাকচারটা তুমি যদি দেখো, এখানে যদি দেখো 3টা করে CH3 হচ্ছে এর সাথে যুক্ত, 3টা করে CH3 এর সাথে যুক্ত, এর একটা মারাত্মক স্টেরিক বাধা থাকে। আপাতত তোমাকে আমি বলবো যে উডস বিক্রিয়া সম্পাদন করা সম্ভব নয়, মনে রাখবা সংক্ষেপে 3 ডিগ্রি হ্যালাইডের, কার 3 ডিগ্রি হ্যালাইডের উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই পদ্ধতিটা বললেই হবে। আর কোন কোশ্চেনটা আছে, আর কোন কোশ্চেনটা, আর এই পদ্ধতিতে জৈব যৌগে এনএসএক্স শনাক্তকরণ পদ্ধতি, লেসাইন পদ্ধতি, এটা আমরা একটু পরে পড়বো, এটা এর মধ্যে পড়বো না, তবে এটা আপাতত মুখস্থ রাখতে পারো। জৈব যৌগে এনএসএক্স শনাক্তকরণ যখন সলভ করবা মুখস্থ করে ফেলবা, আমরা একটু পরেই পড়বো লেসাইন পরীক্ষা আসলে কি জিনিস। এই যে কোশ্চেনটা দেখো, কই কোশ্চেন গুলা, এই যে যার একটা কোশ্চেন দেখো, সেটা হচ্ছে কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আমি কি বলছি, অংশগ্রহণ কে করবে না? 3 ডিগ্রি, 3 ডিগ্রি কোনটা আছে? ডি। কারেক্ট অ্যান্সার পাইছো? আশা করি পাইছো। 24 নাম্বারে কি বলছে? 24 নাম্বারে একটু পরে আমরা পড়বো, 24 নাম্বার একটু পরে আমরা পড়বো ইনশাল্লাহ, আর সেরকম কোনো সমস্যা হবে না। আর এটা তো আমরা জানি, এই কোশ্চেনটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড সমূহের রাসায়নিক সক্রিয়তা আমরা জানি কোনটা হবে, আগে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে যদি ফ্লোরিন আসে, অর্থাৎ আমাদের হ্যালোজেনের সক্রিয়তার উল্টা, হ্যালোজেন এর সক্রিয়তার কি উল্টা হবে, ঠিক আছে? এটুক মনে রাখতে হবে, আসো আমরা পরবর্তী পৃষ্ঠায় আসি, সেটা হচ্ছে অ্যালকোহল, ইথার এবং অ্যামিনের বেলায়। অ্যালকোহল, ইথার এবং অ্যামিনের বেলায়, ওকে, এই আমাদের মেডিকেলের জন্য অ্যালকোহল, ইথার এবং অ্যামিন 3টা টপিক
3 স্টার, মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালকোহল। আসো আমরা ঢুকি। ফার্স্টেই দেখো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অ্যালকোহল আর ইথারের মধ্যে কে বেশি পোলার। তুমি মনে রাখবা কিভাবে, আমি তোমাকে বলি। সবচেয়ে বেশি পোলার কোনটা রে ভাই? পানি। তাহলে পানিকে আমি এভাবে লিখতে পারি, তাহলে সবচেয়ে বেশি পোলার। এখন এইচটা আমি কি বদলাই দিব? আর দিয়ে প্রতিস্থাপন করাই দিব, তাই না? এরপরে কি করব? আমি ওই পাশের এইচটাও আর দিয়ে প্রতিস্থাপন করাই দেবো। খুবই ইজি। তাহলে 100% আমার আগে পানি আসবে, তারপরে অ্যালকোহল আসবে, তারপরে ইথার আসবে। এরা হচ্ছে কিসের ক্রম? পোলার আয়নের ক্রম বা পোলারিটির ক্রম। পোলারিটির ক্রম। মানে পোলারিটির ক্রম ভুল হওয়ার আর কোনো প্রশ্ন নাই। সবচেয়ে বেশি পোলার কি? পানি। পানির পরে আমি কি দিব? আর একটার সাথে আর লাগাই দিব, এরপরে দুই পাশে দুইটা হাইড্রোজেন আর দ্বারা প্রতিস্থাপন করে দিব। এজন্যই বলা হয় যে অ্যালকোহল আর অ্যামিন পানিতে দ্রবণীয়, কারণ অ্যালকোহলে ও আছে, অ্যামিনে নাইট্রোজেন আছে, যার কারণে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়। এদের মধ্যে কি বন্ধন সম্ভব হয়? অ্যালকোহল এবং অ্যামিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্পন্ন, মানে হাইড্রোজেন বন্ধন গড়ার পসিবল, বাট ইথারের মধ্যে সেটা পসিবল না। এই জন্য ইথার পানিতে অদ্রবণীয়। তাহলে আমি কি বলছি? অ্যালকোহল আর অ্যামিন এরা পানিতে দ্রবণীয়, কারণ কি এদের হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব। আর ইথার পানিতে অদ্রবণীয়, কারণ এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করা সম্ভব নয়। দ্যাটস ইট। এটুক পড়লেই হবে। ইথার পানিতে অদ্রবণীয়, এই পৃষ্ঠা থেকে সেরকম কিছু নাই। আমরা চলে আসব, সেটা হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগে। দেখো এখানে কোশ্চেনটা বলছে নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন ঘটবে? এটাই ঘটবে, ঘটবে না, ঘটবে, ঘটবে না, ঘটবে, ঘটবে না। এখন আসো, সেটা হচ্ছে অ্যালকোহলের শ্রেণীবিভাগ। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি একটা জিনিস লেখা এখানে সক্রিয়তা সবিতা লিখছি, তুমি এইভাবে লিখবা। আমাদের অ্যালকোহলের কিছু ক্রম আছে, এই ক্রমে অনেক ভেজাল হয়। তুমি লিখবা হচ্ছে এইভাবে, সবিনিতা। সবিনিতা মানে কি? ফার্স্টে হচ্ছে সক্রিয়তা, সক্রিয়তা, বা বিতে হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়া, বিক্রিয়ার ক্রম। নিতে হচ্ছে নিরুদন ধর্মর ক্রম, আর তা হতে হচ্ছে দ্রবণীয়তার ক্রম। সব কিছুই একটাই, সেটা হচ্ছে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। বাস, বাকি যেগুলি থাকবে এই সবিনিতার বাইরে, অর্থাৎ সক্রিয়তা, নিদুরন ধর্ম, বিক্রিয়া আর দ্রবণীয়তা, তাতে হচ্ছে দ্রবণীয়তা, এর বাইরে যে অ্যালকোহলের যাবতীয় যত বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে তাদের ক্রম হচ্ছে 1 2 3। আর এই চারটা বেলায় দ্রবণীয়তার ক্রম হচ্ছে 3 2 1, নর্মাল যে ক্রম। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে এমসিকিউতে আসছে। এখন আমরা ঢুকি অ্যালকোহলের মধ্যে। আমাদের ফার্স্টে অ্যালকোহলের শ্রেণী বিভাগের মধ্যে মনোহাইড্রিক অ্যালকোহল আছে, যেখানে হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা, আর একটা হচ্ছে আমাদের পলিহাইড্রিক অ্যালকোহল। মনে রাখতে হবে নিচের কোনটা পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ। 3টা উদাহরণ আছে, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, আর একটা হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল, আর একটা হচ্ছে সরবিটল। ঠিক আছে, সরবিটল বা ভিটামিন ই যেটাকে বলি আমরা, সরবিটল বা ভিটামিন ই এরও একটা পার্ট থাকে এখান থেকে, আমরা তো সেটুক জানলেই হবে। তাহলে এই চারটা নাম, যে ইথিলিন গ্লাইকল, গ্লিসারিন আর সরবিটল বা ভিটামিন ই, এরা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহলের অন্তর্ভুক্ত। এবং পলিহাইড্রিক অ্যালকোহলের একটা মজার ঘটনা হচ্ছে 3 স্টার যুক্ত টপিক, এরা ময়শ্চারাইজিং এজেন্ট রূপে চোখের ড্রপে ব্যবহৃত হয়। দ্যাটস ইট। অ্যালকোহলের সমানুতা, কি কি ধরনের সমানুতা, এটা মুখস্থ করতে হবে। সবারটা লাগবে না, আমি আবার বলতেছি, যেটা মুখস্থ করতে বলতেছি সেটাই লাগবে। একটা হচ্ছে অবস্থান সমানুতা, চেইন সমানুতা, আর একটা হচ্ছে আমরা জানি কার্যকরী মূলক সমানুতা। এই 3 ধরনের সমানুতা অ্যালকোহল দেখায়। একটু আগে আমি তোমাকে পড়ে ফেলছি, সেটা হচ্ছে হ্যালোজেন ও অ্যালকেনের সক্রিয়তার ক্রম। আয়োডাইড আগে, অর্থাৎ হ্যালোজেনের সক্রিয়ের উল্টা আমি পড়াই দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখব এখন, সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। মজার প্রশ্ন হচ্ছে, ফার্স্ট অ্যালকোহল যেভাবে প্রস্তুত করা যায় উপরের দিকে আছে, সেটা হচ্ছে আরএক্স এর আর্দ্র বিশ্লেষণ। আমি বারবার বলতেছি, অ্যালকোহলের সাধারণ প্রস্তুতির পদ্ধতি, যাবতীয় যতগুলা পদ্ধতি আছে সবগুলা পদ্ধতি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম পদ্ধতিটা কি বলছি? আরএক্স এর আর্দ্র বিশ্লেষণ। কি করব? জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগ উত্তপ্ত করব, বাস এই হাইড্রোক্সাইড প্রতিস্থাপন করে নিয়ে চলে যাবে। আচ্ছা, এখন দেখো নিচের দিকে বলছে অ্যালকিন থেকে অ্যালকোহল। অ্যালকোহল থেকে যেরকম অ্যালকিন পাই, আবার পানি সংযোজন প্রক্রিয়াও অ্যালকিন থেকেও অ্যালকোহল তৈরি করা যায়। আর একটা কথা হচ্ছে, আমাদের লাগবে কার্বনিল যৌগ সমূহকে।
ঠিক আছে, কার্বনিল যৌগ সমূহকে। আমরা একটা সাধারণ বৈশিষ্ট্য জানি যে তুমি যদি অ্যালকোহলকে জারণ করো, অ্যালকোহলকে কি করো, জারণ, জারণ মানে কি জাইমান অক্সিজেন দেয়া, তাহলে তুমি অ্যালডিহাইড অথবা পজিশন ভেদে কিটোন পাবা। আর কিটোন বা অ্যালডিহাইডকেও তুমি যদি আবার জারণ করো বা জাইমান অক্সিজেন দাও, তখন তুমি কি পাবা, কার্বক্সিলিক অ্যাসিড পাবা। তার মানে বুঝতে পারতেছো যে তুমি যদি সাপোজ উল্টা দিকে আসো তাহলে কি পাবো, এই যৌগ, মানে কি তখন কি করতে হবে, বিজারণ করতে হবে। আবার অ্যালডিহাইডকেও তুমি যদি বিজারণ করো কি পাবা, কি পাবা, বিজারণ করলে কি পাবা, অ্যালকোহল পাবা। তার মানে এখানে কি লাগবে আমার, জাইমান হাইড্রোজেন লাগবে। দ্যাট মিনস, দ্যাট মিনস তোমাকে অ্যালডিহাইড থেকেও অ্যালকোহল তুমি প্রস্তুত করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে কি লাগবে, আমাকে জাইমান হাইড্রোজেন তথা আমাকে বিজারণের জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড বা নিকেল প্লাটিনাম সহ হাইড্রোজেন দিতে হবে। দ্যাটস ইট। এখান থেকে একটু বললে হবে কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিডের যাবতীয় যত প্রকারভেদ আছে, প্রকারভেদ মানে জাতক আছে, মানে কি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এইটা RCOOH, এর জাতক কি RCOX, এর আরো জাতক আছে কি RCONH2। এদের বেলায় সেম ফর্মুলা, এদেরকে তুমি বিজারণ করবা, এদেরকে তুমি বিজারণ করবা অ্যালকোহল পাওয়া যাবে, এদেরকে তুমি বিজারণ করবা অ্যালকোহল পাওয়া যাবে। অ্যাসিড ক্লোরাইড বিজারণ করছো অ্যালকোহল, অ্যাসিটাল অ্যাসিড অ্যাস্টার RCOOR, এটা বিজারণ করছো পাওয়া যাবে, সমস্যা নাই। আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। সহজ কথা একদম ভাই, সহজ কথা, খেয়াল করো। তুমি RMGX মানে কি গ্রিনার্ড বিকারকের সাথে প্রথমে সবচাইতে ছোট অ্যালডিহাইড অর্থাৎ ফর্মালডিহাইড নাও, তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। তুমি ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড নাও, তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর তুমি যদি কিটোন নাও, তুমি যদি কি নাও, তুমি যদি কিটোন নাও, এই দেখো কিটোন নাও, কিটোন নাও, তখন তুমি কি পাবা, 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। দিস ইজ দ্য মেইন থিং। আমি তোমাকে যেটা পড়াইতে চাচ্ছি সেটা হচ্ছে আর কিছু না, যে আমাদের গ্রিনার্ড বিকারক মানে RMGX এর সাথে আমি কি নিচ্ছি, যদি আমি HCHO নেই তখন আমি পাচ্ছি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর এর সাথে আমি যদি যে কোনো মানে ইথানঅ্যালডিহাইড বা অ্যাসিটালডিহাইড ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড নেই, যেরকম CH3CHO অ্যাসিটালডিহাইড যেটাকে বলে, মিথানঅ্যালডিহাইড ছাড়া বা মিথানল ছাড়া, তখন আমি পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর আমি এর সাথে যদি কোনো কিটোন নেই, অর্থাৎ CH3 বন্ড C ডাবল বন্ডে O বন্ড CH3 কিটোন নেই, তখন আমি 3 ডিগ্রি পাবো। আর একটা জিনিস আমি পড়ছি যে RMGX সব সময় বিক্রিয়ার সময় আমার কি রাখতে হবে, ড্রাই ইথার নিতে হবে, ড্রাই ইথার নিতে হবে, নাহলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা, আগুন ধরে মানে কি সমস্যা আছে, বিক্রিয়া না হওয়ার সমস্যা আছে। আচ্ছা এখন দেখো আমরা একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে এই জায়গাটায় ইথানল প্রস্তুতির কিছু জৈবিক পদ্ধতি আছে, ঠিক আছে। জৈবিক পদ্ধতির মধ্যে আমার কিছু জিনিস মুখস্থ করতে হবে, যেরকম ইস্ট কোষ থেকে কি খরিত হয়, জাইমেস এনজাইম খরিত হয়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এটার কাজ কি, এই যে প্রত্যেকটা ধাপের যে বিক্রিয়া, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্টার্চকে মল্টোজে পরিণত করবে কে, ডায়াস্টেস। কিসে পরিণত করবে, ডায়াস্টেস, ঠিক আছে। আমি আবার বলতেছি, স্টার্চকে ফার্স্টে মল্টোজে ভাগ করবে কে, ডায়াস্টেস। আচ্ছা, এরপরে মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে কে, মল্টেজ নামের সাথে মিলে, স্যার গ্লুকোজকে ইথানলে পরিণত করবে কে, জাইমেস। দিস ইজ দ্য থিং। এখন দেখো নিচের মধ্যে একটা কথা লেখা আছে রেকটিফাইড স্প্রিট, এটা আমরা পড়তে পড়তে বুড়া হয়ে গেছি যে রেকটিফাইড স্প্রিট এর বেলায় 95.6% ইথানল আর 4.4% পানি সমস্ফুটন মিশ্রণ, যার স্ফুটনাঙ্কটা আমাদের মুখস্থ রাখতে হবে 78.1 ডিগ্রি সেলসিয়াস। আমি জানি রেকটিফাইড স্প্রিটের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 78.1 ডিগ্রি, আর পিওর ইথানলের গলনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। এখন নিচের দিকে দেখো লেখা আছে অনেক একটা বড় ছক আছে, আমি এই জিনিসটা পড়াবো তোমাকে আমাদের কবির স্যারের বই থেকে। আমি কবির স্যারের বইটা একটু আসি, কবির স্যারের বই, এই যে কবির স্যারের বই, তোমাকে বলবে সেটা হচ্ছে নিচের কোনটি বাণিজ্যিক অ্যালকোহল। প্রথম কোশ্চেনটা বুঝো, কোশ্চেন বেস পড়াশোনা। বাণিজ্যিক অ্যালকোহল কোনটি, সেটা হচ্ছে রেকটিফাইড স্প্রিট। তাহলে তোমাকে আমি যদি বলি বাণিজ্যিক অ্যালকোহল কি, রেকটিফাইড স্প্রিট। আচ্ছা তোমাকে আমি যদি বলি পরম অ্যালকোহল কোনটি,
যদি অপশনে 99.5% অ্যালকোহল থাকে তখন সেটা উত্তর হবে ওইটা। কিন্তু যদি 99.5% অ্যালকোহল না থাকে, 100% অ্যালকোহল থাকে, তাহলে তুমি উত্তর দিবে এইটা। এটা মেডিকেলেও এসে গেছে যে পরম বা অ্যাবসলিউট অ্যালকোহল কোনটি, 99.5% ইথানল বা অ্যালকোহলকে বলা হয় পরম বা অ্যাবসলিউট অ্যালকোহল। আচ্ছা, এখন আসো বাণিজ্যিক অ্যালকোহলের রেকটিফাইড স্পিরিট তো আমি বুঝে গেছি, পরম অ্যালকোহল আমি বুঝে গেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিচের কোনটিকে অসবেনীয় অ্যালকোহল বা ডিন্যাচার্ড অ্যালকোহল বলা হয়। উত্তর হচ্ছে মেথিলেটেড স্পিরিট। উত্তর কি বলছি? মেথিলেটেড স্পিরিট, অর্থাৎ একটু মিথেন মিশানো হয়। তোমাকে আরেকটা লাস্ট কোশ্চেন হবে, রং বা বার্নিশের দ্রাবক রূপে স্পিরিট ল্যাম্পে কোনটি ব্যবহৃত হয়? মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়, যাতে না খায় ফেলে কেউ। ঠিক আছে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও মেডিকেল এসে গেছে, পাওয়ার অ্যালকোহল তোমাকে বলবে জ্বালানি রূপে ব্যবহৃত হয় কোনটি? উত্তর হচ্ছে পাওয়ার জ্বালানি। আমরা পুরাইলে কি পাই? পাওয়ার পাই, তাহলে পাওয়ার অ্যালকোহল। দ্যাটস ইট, এটা লিখছে দেখো। সেটা হচ্ছে কই মানব যানবাহনে জ্বালানি হিসেবে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, এটাকে কি বলা হয়? পাওয়ার অ্যালকোহল বলা হয়। দ্যাটস ইট। আমাদের এখান থেকে লাস্ট কোশ্চেনটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যালকোহলের দ্রাব্যতা। অ্যালকোহলের কি? দ্রাব্যতা। দেখো আমরা আস্তে আস্তে বাড়াবো। আমরা কি জানি? সবচেয়ে জানি হচ্ছে পানি, তাহলে পানি আমরা রাখবো। পানির পরে কি লাগাবো? একটা বাড়াইলে ইথানল। মিথানলের মধ্যে এখানে কোনো কথা নাই, তাহলে মিথানল আমি রাখবো না। আমরা ইথানল থেকে শুরু করব, তারপরে বিউটানল 1, পেন্টানল, তারপরে কোলেস্ট্রল। দেখো আমি তোমাকে মজায় বসায় দিই, মানে মনে করাই দিই। ইথানল পানিতে কিভাবে দ্রবণীয়? সীমাহীন, এটা অটোমেটিক্যালি তোমার মুখস্থ থাকবে। বিউটানলের বিউট ট দিয়ে মনে রাখবা, 8 ট। বিউটানলের ট 8 ট। পেন্টান 5, 7 থেকে 2 বাদ করলে হয় 5। কোলেস্ট্রল কি জিনিস বলতো? এটা আমাদের লিপিডের প্রয়োজন হয়। আর লিপিড মানে কি? লিপিড কি পানিতে খুবই নগণ্য না? তাহলে অতি নগণ্য যদি অপশনে থাকে, অতি নগণ্য হবে। যদি অতি নগণ্য না থাকে, অপশনে অদ্রবণীয় থাকে, অদ্রবণীয় কথা থাকে, তখন আমাকে অদ্রবণীয়টাই সঠিক বলে দাগাইতে হবে। আশা করি একটু বুঝতে পারছো। আচ্ছা, আমরা চলে আসি, সেটা হচ্ছে আমার একটু আবার ইসে চলে আসি, হাজারি স্যারের বইতে চলে আসি। এইটুকু তো আমি পড়াই দিছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গাটায়, সেটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল যে আমি তোমাকে পড়াইলাম। পাওয়ার অ্যালকোহল আসলে জিনিসটা কি? বিশুদ্ধ ইথানলের সাথে বেনজিন আর পেট্রোল মিশানো হয়, এইটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। তাহলে কি বলছি? ইথানল প্লাস বেনজিন। আর আমরা তো জানি গাড়ির তেলে আমরা কি ব্যবহার করি? পেট্রোল। এই পেট্রোল তিনটাকে একত্রে বলা হয় পাওয়ার অ্যালকোহল। এখন আসো, সেটা হচ্ছে প্রুফ স্পিড বলে একটা স্পিড আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রুফ মানে কি ভাই? প্রুফ মানে হচ্ছে তুমি কোনো কিছুতে যেটা মাপতে পারো সঠিক না বেঠিক। তো বিদেশ থেকে আমদানিকৃত কোনো অ্যালকোহলের শক্তিমাত্রা নির্ণয়, যখন এই শক্তিমাত্রা নির্ণয় কথা বলবে, সেটাই হচ্ছে আমাদের প্রুফ স্পিড। দ্যাটস ইট, আর কিছু আমাদের লাগবে না এখান থেকে। আমাদের একটা কথা লাগবে, সেটা হচ্ছে উড স্প্রিটের স্ফুটনাঙ্ক কত? 65°C। এই কোশ্চেনটা আইসে গেছে একবার, কোন না কোন জায়গায় একবার আসছে। উড স্প্রিটের স্ফুটনাঙ্ক 65°C। এখন দেখো আমাদের নিচে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে মিথানল শনাক্তকরণে এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কোনটি ব্যবহার করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়। মিথানল শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্যালিসাইলিক অ্যাসিডের একটু সংকেতটা দেখে নিও, ঠিক আছে? এখানে আয়োডেক্সের মতো একটা গন্ধ আসে, কিন্তু তোমাকে প্রশ্ন করবে এটাই, মিথানল শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখন আসো, সেটা হচ্ছে ইথানল শনাক্তকরণ বা আয়োডোফর্ম বিক্রিয়া। তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে, বা হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম আমি বলছি যে যাদের সংকেত হচ্ছে CH(X3), আয়োডোফর্ম, ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম, এরা হচ্ছে হ্যালোফর্ম। এরা কি প্রথম প্রশ্নের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? তাহলে তুমি আসলে সুন্দর করে একটা নোট করো যে আমাদের শিরোনামটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে, দিবে না, ঠিক আছে? এখন রুল একটা হইতেছে শুধুমাত্র কারা দিবে জানো? অ্যালডিহাইড অথবা কিটোন অথবা
অ্যালকোহল এরা দিবে। তাহলে তোমাকে আমি যদি এরকম একটা কোশ্চেন লিখি যে CH3 সি ডাবল বন্ডে ও বন্ড এক্স, কিংবা তোমাকে আমি এরকম কোশ্চেন দিলাম COOH, কিংবা তোমাকে আমি এভাবে কোশ্চেন দিলাম সেটা হচ্ছে OH, কিংবা আমি তোমাকে কোশ্চেন দিলাম সেটা হচ্ছে CONH2, তুমি বলো তো আপাতত তো এখন পর্যন্ত যাবতীয় যত প্রশ্ন যত অপশন লিখছি কোনোটা কি অ্যালডিহাইড? এটা কি অ্যালডিহাইড না। CH3 সি ডাবল বন্ডে ও বন্ড OH, এটা কি অ্যালডিহাইড না। কারণ কি এটা কি মূলক? COOH মূলক, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড। আবার আমি যদি বলি তোমাকে CH3 বন্ড CO বন্ড X, এটা কি অ্যালডিহাইড না। কারণ কি এটা হচ্ছে CH3 বন্ড COX অ্যাসিটাল ক্লোরাইড। আমি যদি তোমাকে বলি CH3 সি ডাবল বন্ডে ও বন্ড সি ডাবল OH, এটা কি? এটাও তো একটা অ্যাসিড। তাহলে এরা কি অ্যালডিহাইড কিটোন বা অ্যালকোহলের মধ্যে পড়বে? পড়বে না। তাহলে এরা কেউই আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। হ্যালোফর্ম বিক্রিয়ার আমরা পড়ি হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও থাকলেই হ্যালোফর্ম দিবে। কথা সম্পূর্ণ ভুল, কথা সম্পূর্ণ ভুল। এটা থাকলেই হ্যালোফর্ম দিবে, এটার কোনো গ্যারান্টি নাই। হ্যালোফর্ম দিতে হলে তিনটা জিনিস লাগবে, আইদার অ্যালডিহাইড কিটোন অথবা কি হবে, অথবা অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ভাই, এখন অ্যালডিহাইড রুল 2 হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন কারা? CH3 সি ডাবল বন্ডে ও এই মূলক যুক্ত যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোন কি করবে? আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। যেরকম তুমি আমাকে যদি বলো একদম সংক্ষেপে, সবচেয়ে সুন্দর উত্তর হচ্ছে CH3 বন্ড সি ডাবল বন্ডে ও CH2 বন্ড CH3। তাহলে তুমি দেখতেছো যে না, আমাকে এখানে একটা কিটোন দেওয়া হয়েছে এবং কিটোনে এই মূলকটা আমি সরাসরি পাইছি, তাহলে এ অবশ্যই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু আমি যদি তোমাকে একটা কোশ্চেন বলি যে CH3 বন্ড CH2 বন্ড সি ডাবল বন্ডে ও বন্ড CH2 বন্ড CH3, এখানে কি তুমি এই সংকেতটা সরাসরি পাচ্ছ না, তাহলে এ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আবার তুমি যদি বেনজালডিহাইডের কথা বলো যে একটা বেনজিনের উপরে অ্যালডিহাইড বসায় দিছো, এইখানে তুমি কোন ধরনের CH3 COO মূলক পাবা না। তার মানে এও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে হ্যালোফর্ম অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহল দিবে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কারা দিবে? যাদের সরাসরি এই মিথাইল কিটো মূলকটা আছে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3, সেটা হচ্ছে যে সকল অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করে? CH3 সি ডাবল বন্ডে ও মূলক যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে পারে তারা দিবে। ভাইয়া বিষয়টা কি বুঝায় বলেন? দেখো আমি তোমার একটা সংক্ষেপে ছোট উত্তর দিই, সেটা হচ্ছে CH3 CH2OH, এটা একটা কি? এটা একটা ইথানল যৌগ। এখন ইথানল এর মধ্যে কি তোমার CH3CO মূলকটা আছে? CH3CO এই মূলকটা আছে? নাই। কিন্তু আমরা জানি হ্যালোফর্ম বিক্রিয়ায় কি করা হয়? হ্যালোফর্ম বিক্রিয়ায় এদের সাথে ক্লোরিন বা যে কোনো ধরনের হ্যালোজেন যুক্ত করা হয়। যেই হ্যালোজেনটা তুমি বানাইতে পারবে, ব্রোমোফর্ম বিক্রিয়া করলে ব্রোমিন, ক্লোরোফর্ম বানাইতে হলে ক্লোরিন যুক্ত করবা। তো এখন তুমি যদি এটার সাথে যুক্ত করো, আমরা জানি এই ক্লোরিনটা কি মারাত্মক রকমের একটা জারক। একটু আগে তোমাকে আমি একটা জিনিস পড়ায় আসছি, সেটা হচ্ছে কি পড়াইছি বলতো? আমরা পড়াইছি সেটা হচ্ছে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তুমি কি পাবা? অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো তুমি কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড RCOOH। তার মানে এরা এটাকে জারিত করে নিবে। জারিত করলে কি পাবো? অ্যালডিহাইড। তাহলে তুমি এটার থেকে সংকেতটা লেখো CH3 বন্ড CHO, কারণ এই অংশটুকু জারিত হবে, মানে এখান থেকে পানি সরে যাবে, এখান থেকে কি হয়ে যাবে? পানি সরে যাবে। তাহলে পানি সরে যাবে বলতেছে, হাইড্রোজেন সরে যাবে। তাহলে এখান থেকে তুমি যদি হাইড্রোজেন সরায় দাও তাহলে এই সংকেতটা তৈরি হবে। এখন তুমি দেখো এই যৌগে এই সংকেতটা আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে এ তৈরি করবে। ঠিক আছে। তারপরে তোমাকে আরেকটা উদাহরণ দিই, আরেকটু ক্লিয়ার হতে পারবা। সেটা হচ্ছে ধরো একটা অ্যালকোহল আছে এরকম যে CH3 বন্ড সি ডাবল বন্ডে ও বন্ড CH3, এটা একটা কিটোন, তাই না? তাহলে এটাকেও তুমি যদি জারণ করো ক্লোরিন দ্বারা, তাহলে তখন কি তৈরি হবে? CH3 বন্ড COH, এই পাশে একটা H আসবে, এই পাশে CH3 আসবে।
তার মানে তুমি তখন দেখতেছো তুমি এই দিক থেকে নাও আর এই দিক থেকে নাও, দুই দিক থেকেই এই মূলকটা কি আছে, সরি কিটোন মূলক বলতেছি, এখানে তো হাইড্রো উল্টা দিয়ে দিছি, জাহিদুল করেছি উল্টা দিয়ে দিছি। জিনিসটা হবে এরকম, জিনিসটা হবে এরকম যে CH3 বন্ড COH, ঠিক আছে, এ পাশে H বন্ড CH3, এটাকে তুমি যখন জারিত করতেছো তার মানে তুমি কি পাচ্ছ আলটিমেটলি CH3 বন্ড C ডাবল বন্ডে O বন্ড CH3। তার মানে তুমি দেখতেছো যে এখানে সরাসরি মিথাইল কিটো মূলকটা আছে, তাহলে এও আমাদের হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে, এও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, ঠিক আছে। তাহলে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে না সেটা আশা করি জানতে পারছি, ইনশাল্লাহ এখানে আর কোনো সমস্যা হবে না। এরপর একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া নিচের কোনটি? তুমি দেখবা যে কোনো অ্যালকোহলের সাথে হ্যালোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করবে তখনই সেটা হ্যালোফর্ম হয়ে যাবে। যে কোনো ধরনের অ্যালকোহলের সাথে তুমি অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিপরীত বিক্রিয়া ঘটায় দাও, সেটাই হ্যালোফর্ম। হ্যালোফর্ম বিক্রিয়া একটা অসামঞ্জস্য বিক্রিয়া, এবং এখানে একটা রং মুখস্থ রাখতে হবে, CH3 এর বর্ণ হচ্ছে হলুদ, এইটা আমাদের মনে রাখতে হবে, দ্যাটস ইট। এখান থেকে আর সেরকম কিছু নাই। এই দেখো এই কথাটাই আমি লিখছি যে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এ দিবে না, এ দিবে না, এ দিবে না, ঠিক আছে। কেন দিবে না এখানে ব্যাখ্যা লাগবে না। এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টেস্ট, তোমাকে বলবে কোন টেস্টের মাধ্যমে বা কোন পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগারে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা যায়। উত্তর হচ্ছে লুকাস টেস্ট বা লুকাস বিকারক টেস্ট। এই জিনিসটা একদম টানা মুখস্থ। 2 নম্বর কোশ্চেন হবে লুকাস টেস্টে নিচের কোনটি ব্যবহৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে লুকাস বিকারক বলা হয়। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে লুকাস বিক্রিয়া বলা হয়। তাহলে লুকাস টেস্টের বেলায় আমাদের কি মনে রাখতে হবে? আমরা লুকাস বিকারক সমান সমান হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি কনসেন্ট্রেটেড, সাথে কি ব্যবহার করতে হবে? জিঙ্ক ক্লোরাইড, এটা কি অনার্দ্র বা ড্রাই, দ্যাটস ইট। আর কিচ্ছু এখান থেকে মনে রাখা লাগবে না। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি যে টেস্ট করলা, ভালো কথা, তোমাকে আমি এইভাবে কোশ্চেনটা করা হবে যে কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে একটা যৌগে লুকাস টেস্ট দেওয়ার সাথে সাথেই বা দেওয়ার যোগ করা মাত্রই সাদা হস্তক্ষেপ করে। আমরা জানি বিক্রিয়ার সক্রিয়তা পড়ে আসছি সবিনিতা 3 2 1, তাহলে 3 ডিগ্রিতে দেওয়ার সাথে সাথে বিক্রিয়া ঘটবে, 2 ডিগ্রিতে 5 থেকে 10 মিনিট দেরি হবে, আর 1 ডিগ্রি তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না, তৈলাক্ত স্তর সৃষ্টি করে। তাহলে আমাদের ওই যে সবিনিতা সেটার ফর্মুলাটা কি? বিতে ছিল কি বিক্রিয়া, সেই বিক্রিয়া অনুযায়ী কি 3 2 1, তাহলে 3 কি দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করবে, 2 একটু দেরি হবে 5 থেকে 10 মিনিট, আর 1 করবেই না। খুবই ইজি মনে রাখা, খুবই ইজি, কষ্টের কিছু নাই এর মধ্যে, ঠিক আছে। কষ্ট ভাবলে কষ্ট, না ভাবলে কিছু নাই, এগুলি আমরা পড়ে ফেলছি। এখান থেকে আমরা বেশি সমস্যা যাবো না। নিচের দিকে দেখো, এই কোশ্চেনটা আমি আগেও পড়াইছি যে উডস ফিটিক বিক্রিয়া কি তৈরি হয়? টলুইন তৈরি হয়। আর একটা কোশ্চেন পড়াবো, কার্বনে গ্যাস বা ক্লোরোপিক্রিন ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, এই নিচের কোনটি ক্লোরোপিক্রিনের সংকেত বা নিচের কার্বনে গ্যাস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? ক্লোরোপিক্রিন। সংকেত কি? Cl3C বন্ড NO2, সংকেতটা একদম টানা মুখস্থ রাখতে হবে। আর একটা হচ্ছে ফসজিন গ্যাসের সংকেত COCl2। ক্লোরোফর্ম, আমাদের ক্লোরোফর্ম যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করে বিষাক্ত, এটা ক্লোরোফর্মের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। তাহলে নিচের কোনটি ক্লোরোফর্মকে অবিশুদ্ধ করে? উত্তর হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাসের সংকেতটা মুখস্থ রাখতে হবে CaOCl2, একদম টানা মুখস্থ। এখান থেকে আর একটা জিনিস পড়বো, সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, রাইম্যান টাইম্যান বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসাইল ডিহাইড তৈরি হয়। স্যালিসাল ডিহাইড তৈরি হয়, এই কথাটা কখনোই ভোলা যাবে না। রাইম্যান টাইম্যান বিক্রিয়া কি তৈরি হয়? স্যালিসাইল ডিহাইড তৈরি হয়। এখন আসো ইথারে। আমরা সবাই জানি ইথারের সংকেতটা হচ্ছে ROR, এই কথাটা ভোলা যাবে না সংকেত। এখন এর মধ্যে এই ROR এর মধ্যে যেটাকে ছোট, ধরো এটা ছোট, এটা হচ্ছে মূলক হিসেবে, আর যেটা বড় সেটা প্রধান শিকল হিসেবে আসে। এই জন্য দেখো এই যৌগটার দিক খেয়াল করো, এটা যৌগ কি? এটা ছোট, তাহলে নাম হবে কি? মিথক্সি। আর প্রধান শিকলের নাম কি? ইথেন, তাহলে নাম হবে মিথক্সিথেন। তোমাকে যদি বলা হয় নিচের কোনটা
নিচের কোনটা মিথক্সিপ্রোপেন, সংকেত পারবা না। নিচের কোনটা ফিনক্সিবেনজিন, সংকেত পারবা না। ইনশাল্লাহ পারবা। যেটা ছোট হবে আর ও আর এর মধ্যে, যেটা ধরো ছোট, এটা ধরো ছোট, তাহলে ছোটটা হবে হচ্ছে মূলক নাম। ছোটটার নাম কি হবে? মূলক নাম। আর বড় যেটা, বড়টা হচ্ছে প্রধান শিকলের নাম। বড়টা কি শিকলের নাম? প্রধান শিকলের নাম। দ্যাটস ইট। এখান থেকে আর সেরকম কিছু নাই। একটা কোশ্চেন আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য সূচক প্রক্রিয়া করা হয় পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। তো এখন ঝামেলা যেটা হয়েছে, তুমি যদি একটু খেয়াল করো যে আর ও এইচ, হ্যাঁ আর ও এইচ, আর একটা ধরো PCl3, এই পাশে Cl বসায় দাও আর এই পাশে Cl। এখন কাহিনী কি হয়েছে, এইখান থেকে একটা কি তৈরি হয়? এই Cl তৈরি হয়। মানে আমি তোমাকে বোঝাইতে পারতেছি কিনা, যে যার মধ্যে OH আছে তারা এই Cl তৈরি করে। অর্থাৎ তুমি যদি কোনো যৌগের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, তখন সে যদি এই Cl তৈরি করে তাহলে সেটা অ্যালকোহল, আর যদি এই Cl তৈরি না করে তাহলে সেটা ইথার। বাস। এখন আসো, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে পড়াইতে চাচ্ছি, সেটা হচ্ছে ইথারের সাধারণ প্রস্তুতি। কোনো কিছুই পড়তে হবে না, একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ। উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ টোটাল বিক্রিয়াটা আমাদের পড়তে হবে, যে সোডিয়াম ইথানোয়েটের সাথে অ্যালকাইল হ্যালাইড, এবং সেটা অ্যালকোহলিক অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া করলে ইথার তৈরি হয়। এই জিনিসটাই ইথার সংশ্লেষণে জাস্ট পড়বা, যে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডকে অ্যালকাইল হ্যালাইডে উত্তপ্ত করলে ইথার সংশ্লেষণ করা হয়। এই কথাটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, আর কিছু আমাদের লাগবে না। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যামিনের বেলায়। অ্যামিনের সংকেতটা আমরা জানি, সেটা হচ্ছে RNH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো অ্যামিনের বেশি বিষয় কথা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন সমূহ বেশি ক্ষারধর্মী হয়। অ্যামিন মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার থেকেই তো আসছে। তাহলে অ্যামোনিয়া মানে ক্ষার, তাহলে প্রত্যেকটা অ্যামিনই ক্ষার। তাহলে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, সেটা হচ্ছে আমরা মনে রাখি 2130 দ্বারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি। কথা বোঝা গেছে? কেন? কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা বাধার বিষয় থাকে। আর বলছে অ্যালিফেটিক অ্যামিন সময় অ্যামিনের চাইতেও বেশি ক্ষার হয়, অ্যামোনিয়ার চাইতেও বেশি ক্ষারীয় হয়। 0 ডিগ্রি মানেই হইতেছে অ্যামোনিয়া। ঠিক আছে, 0 ডিগ্রি মানেই হচ্ছে অ্যামোনিয়া। আশা করি এই কথাটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই মানটা মুখস্থ রাখতে হবে। এইখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে বেদনানাশক, মরফিন, জীবাণুনাশক, টেট্রাসাইক্লিন ইত্যাদিকে দ্রবণীয় অ্যামোনিয়াম লবণে এদের দ্রাব্যতা বৃদ্ধি করে ওষুধ রূপে কার্যকর করা হয়। বাস, এই লাইনটা পড়লেই হবে। আমি একটু আগে যেই কথা লিখলাম, অ্যামোনিয়ার যেই ক্ষার ধর্মিতার ক্রম 2130, এটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে আর কিছু আমাদের লাগবে না। আমরা পড়াপড়ে সরাসরি চলে যাব, সেটা হচ্ছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। ও তার আগে হফম্যান ক্ষুদ্রাংশকরণ প্রক্রিয়া। তোমাকে প্রথম যে কোশ্চেনটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয়। কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। হফম্যান ক্ষুদ্রাংশ প্রক্রিয়া শুধু অ্যামিন না, প্রাইমারি অ্যামিন তৈরি হয়, এইটুক পড়লেই এনাফ। এখন দেখো, আমি তোমাকে একটা কোশ্চেন একটু দেখাইতে চাচ্ছি। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন তৈরি কিভাবে করতে হবে? এই জায়গাটায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন তৈরি তুমি যদি খেয়াল করো, জাস্ট বিজারিত করে দিলেই হচ্ছে। কিন্তু আরেকটা বিক্রিয়া আছে যার নাম কি ডায়াজোকরণ বিক্রিয়া, যেখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে প্রশ্ন করবে, এখান থেকে একটা কোশ্চেনই আসে, আই রিপিট, এখান থেকে একটা কোশ্চেনই আসে, যে অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপাদনের তাপমাত্রা কত? 0 থেকে 5। এটা একদম ঠাটা মুখস্থ, ঠাটা 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 মুখস্থ। আর কিছু লাগবে না, আমাদের আর একটা লাগবে, সেটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা। অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা কার্বিল অ্যামিন পরীক্ষা। তাহলে কার্বিল অ্যামিন পরীক্ষা বা অ্যামিনের শনাক্তকরণ পরীক্ষা কি ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম বিক্রিয়া ব্যবহার করা হয়, আর কিছুই না, এটুকু বললেই হবে। 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ, সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। এই জিনিসটা মুখস্থ করো ভাই, খবরদার 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 ভুলা যাবে না। 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ লুকাস টেস্ট, আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকিন অ্যামিন শনাক্তকরণ নাইট্রাস, অ্যামিনের ন দিয়ে মনে রাখবা, নাইট্রাস অ্যাসিড। এখান থেকে আর কিছু তোমার পড়তে হবে না, জাস্ট এটা মনে রাখবা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণে নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা হয়।
একটু আগে এটাও পড়াই দিছি যে ফসজিন গ্যাস সংকেত, কার্বনিক গ্যাসের সংকেত, ক্লোরোপ্রিকিন বা নাইট্রোক্লোরোফর্ম যেটা সেটা ব্যবহার করা হয়, একদম সংকেত সহ মুখস্থ রাখবা। এখান থেকে আর কিচ্ছু নাই। লাস্টের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে জেনে নেওয়ার মধ্যে, যে মাছ, পচা মাছের দুর্গন্ধ সৃষ্টিকারী জৈব যৌগগুলো হচ্ছে মিথাইলামিন। আচ্ছা, মিথাইলামিন, ডাইমিথাইলামিন চামড়া শিল্পে লোমনাশক ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কোনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ইথাইল অ্যামিন মরিচারোধী রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। আর ফিনাইল অ্যামিন রঞ্জক ও সালফার ড্রাগ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে তিনটা কথা বলছি। কি বলছি? পচা মাছে দুর্গন্ধ সৃষ্টিকারী মাছের মিথাইল। আচ্ছা, মরিচারোধী রাসায়নিক দ্রব্য ইথাইল, আর রঞ্জক আর সালফার ড্রাগ ফিনাইল। এই তিনটা কথা একদম টানা মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখন চলে আসি, সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে আমাদের কার্যকরী মূলক, দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকের দ্বিতীয় সমগোত্রক শ্রেণী। তার আগে আমি একটু যে জিনিসটা জানি, এই দেখো এখানে খেয়াল করো তো, এই টাইপের কোশ্চেনই তোমাকে দিবে। বলছে গ্রিনার্ড বিকারকের সাথে একটা অ্যালডিহাইড, সেটা কি মিথানডালডিহাইড না, তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এই যে গ্রিনার্ড বিকারক কোনটি, গ্রিনার্ড বিকারক কোনটি? অবশ্যই আমার একটা আর মূলক থাকবে, আর এইচ এর সাথে এম জি এক্স থাকতে হবে, আর এম জি থাকতে হবে, এক্স থাকতে হবে। এখানে এক্স আছে এম জি নাই, এখানে এম জি এক্স কোনোটাই নাই, এখানে এক্স আছে এম জি নাই, এখানে এম জি এক্স আছে। তার মানে তুমি খেয়াল করো এখানে কিটোন দিছো, তাহলে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহল শনাক্তকরণে প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনার্ড বিকারক আর এম জি এক্স, ঠিক আছে। গ্রিনার্ড বিকারক অ্যাসিটন, অ্যাসিটন একটা কি জিনিস ভাই? কিটোন। তাহলে কিটোন তাহলে কি হবে? কি 3 ডিগ্রি। 3 ডিগ্রি কি বলা হয়? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আচ্ছা, আসো এখান থেকে আর সেরকম কিছু পড়বো না। অ্যালকোহল প্রস্তুতির একটা বিক্রিয়া দিছে, দেখো ইথাইল আয়োডাইড। আমরা সবাই জানি যে আর এক্স, ইথাইল আয়োডাইড আর এক্স এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিছো, তাহলে অ্যাকোয়াস দিলে কি তৈরি হবে ভাই? অ্যাকোয়াস দিলে অ্যালকোহল তৈরি হবে, তার মানে ইথানল তৈরি হবে। তুমি যদি এই জায়গাটায় অ্যাকোয়াস না দিয়ে অ্যালকোহল দিতা, অর্থাৎ আর এক্স এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছো, কিন্তু সেটা দিছো অ্যালকোহল, তখন সেটা কি তৈরি হতো? অ্যালকিন তৈরি হতো। অর্থাৎ আমাদের প্রস্তুতির প্রত্যেকটা বিক্রিয়া একদম নবদর্পণে রাখতে হবে। আসলে আমরা সরাসরি চলে আসি, প্রশ্নগুলো অবশ্যই তুমি নিজে নিজে সলভ করবা। আমরা সরাসরি চলে আসি, সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে বেশি কিছু পড়ার নাই। দেখবা যে একটা কোশ্চেন লেখা আছে, প্রশ্ন পয়েন্ট লেখা আছে, অ্যাসিটন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, ঠিক পরের পৃষ্ঠায়। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যালকাইনে পানি সংযোজন পদ্ধতি। অ্যালকাইনে পানি সংযোজন পদ্ধতিতে আমরা কি তৈরি করতে পারি? অ্যালডিহাইড তৈরি করতে পারি, কিটোনও তৈরি করতে পারি। যখন আমরা 1 ডিগ্রি অ্যালকাইন নিব, কি দিব? বা অ্যালকাইন 1 নিব, অ্যালকাইন 1 নিলে আমাদের কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। আর যদি অ্যালকাইন 2 নেই, অ্যালকাইন 3 তো পসিবল না, অ্যালকাইন 2 নেই, তখন আমাদের কিটোন তৈরি হবে। এই কথাটা মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস ব্যবহার করতে হবে? 2% Hg2+ আর 20% সালফিউরিক অ্যাসিড। এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে অ্যাসিটিলিনের হাইড্রেশন করলে অ্যালডিহাইড এবং অন্য সব অ্যালকাইন থেকে কিটোন পাওয়া যায়। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এখান থেকে এই জিনিসটা মুখস্থ রাখতেই হবে ভাই, বারবার বলতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জায়গাটায় আমি আগেই পড়াই দিছি যে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড প্রস্তুতির বেলায় আমরা বেরিয়াম সালফেট প্রভাবক 20 আর প্যালাডিয়াম ব্যবহার করব। এখান থেকে সেরকম কিছু আর তোমার পড়ার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে রোজেনমান্ড বিজারণ পদ্ধতি। এই যে বিজারণটা আমি এখানে করছি, এটার নাম কি? রোজেনমান্ড বিজারণ। তোমার প্রশ্ন হবে এই জায়গার থেকে এইটাই, যে রোজেনমান্ড বিজারণে কি পাওয়া যায় ভাই? অ্যালডিহাইড নালে কিটোন পাওয়া যায়। অ্যালডিহাইড অথবা ম্যাক্সিমাম অ্যালডিহাইডই তোমাকে বলবে, ম্যাক্সিমাম অ্যালডিহাইডই পাওয়া যাবে, এখান থেকে কিটোন পাওয়া যাবে না, অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে রোজেনমান্ড বিজারণে কি পাওয়া যায়? অ্যালডিহাইড পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আমাদের বিক্রিয়াটা মুখস্থ রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রভাবকটা লাগবে, প্যালাডিয়াম প্রভাবক, বেরিয়াম সালফেট প্রভাবক 20, ফুটন্ত জাইলিন। এখন আসো অ্যালডিহাইডের নিশ্চিতকরণ পরীক্ষা। নিশ্চিতকরণ পরীক্ষা হচ্ছে 2টা। 1 নাম্বার, অ্যামোনিয়া দ্রবণ 10% সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন্ট বিকারক বিক্রিয়া বলা হয়। তোমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে
আমাদের সহজভাবে মূল কথা, অ্যালডিহাইড টলেন বিকারক বা সিলভার দর্পণ পরীক্ষা দিবে, কিটোন দিবে না। অ্যালডিহাইড কিউপ্রাস ক্লোরাইডের সাথে লাল লাল বর্ণ লাল লাল অধক্ষেপ দেয়, যেটা আমাদের অ্যালকাইন দিছিল, অ্যালকাইন 1 বিশেষ করে, সেটাই অ্যালডিহাইডও দিবে, নামের সাথে মিলে আছে অ্যালডিহাইড অ্যালকাইন, কিন্তু কিটোন দিবে না। তাহলে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টলেন বিকারকের সংকেত। টলেন বিকারকের সংকেত দেখো, এজি NH3 হোল 2 সাথে তুমি থার্ড ব্র্যাকেটের পরে OH লাগাই দিবা, ইজি জিনিস, ঠিক আছে। এখান থেকে আমাদের আর কিছু পয়েন্ট, যেটাকে বলা হয় ফেহলিং দ্রবণ পরীক্ষা। সহজ কথা ভাই, ফেহলিং দ্রবণ কি জিনিস এটা লাগবে। 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রক্স মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রোচিলি লবণের সমায়তন মিশ্রণকে ফেহলিং মিশ্রণ বলা হয়। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি জানলাম সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ভার্সেস কিটোন। অ্যালডিহাইড কি দিচ্ছে? সিলভার দর্পণ পরীক্ষা, সিলভার এই পাশে লিখি, সিলভার দর্পণ কি পরীক্ষা দিচ্ছে, দিচ্ছে না। এই পাশে এই বিক্রিয়াটাকে আমি কি বলছি? ফেহলিং দ্রবণ পরীক্ষা, ফেহলিং পরীক্ষা বা ফেহলিং দ্রবণ পরীক্ষা। অ্যালডিহাইড দিচ্ছে, কিটোন দিচ্ছে না, দ্যাটস ইট। আমরা এখান থেকে আর সেরকম কিচ্ছু পড়বো না, সেরকম কিছু তোমাকে পড়াবো না। আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তার ক্রম কার বেশি, খেয়াল করো। আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের একটা CH3 বন্ড H, এটা একটা অ্যালডিহাইড, এবং এইটা হচ্ছে একটা কিটোন CH3। তুমি বুঝতে পারতেছো যে তার সক্রিয়তা নির্ভর করতেছে, এখানে ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, এখানে ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ। তাহলে কার্বোক্যাটায়নের উপর এর সক্রিয়তা নির্ভর করবে। আমরা জানি যে অ্যালকাইল মূলকগুলার ধনাত্মক আবেশীয় ধর্ম থাকার কারণে তারা এই বন্ধনজোড় ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দেয়। তাহলে বুঝতে পারতেছো, যত বেশি ইলেকট্রন যাবে পজিটিভ তত কমবে। এখানে দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে দুই দিক থেকে আসবে, তাহলে এর জন্য এর সক্রিয়তা কি হয়ে যাবে? কমে যাবে। এখন দেখো, আমি যদি আর একটা যৌগ লিখি এইভাবে যে সি ডাবল বন্ডে ও বন্ড এইচ, তাহলে এটা কি? মিথানঅ্যালডিহাইড। তাহলে মিথানঅ্যালডিহাইড বা ফর্মালডিহাইড, এটার মধ্যে কোনো অ্যালকাইল মূলক আছে? নাই। তাহলে এর মধ্যে কার্বনের পজিটিভ চার্জ আরো বেশি, তার মানে এটা আরো বেশি সক্রিয়। তাহলে এটা মনে রাখা বললাম আসলে বেসিক কমন সেন্সের ব্যাপার, এটা মুখস্থর কোনো ব্যাপার না। আসো, সেটা হচ্ছে আমরা এর পরের পৃষ্ঠায় ঢুকবো। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি একটু তোমাকে বলতে চাই। একটা জিনিস নোট করো, একটা জিনিস একটু সুন্দর করে নোট করো, নোট লিখাই দিই। সেটা হচ্ছে অ্যালকিনের সাথে তুমি যদি ওজোনাইজেশন করো, মানে ওজন যৌগের বিক্রিয়া ঘটাও, তখন উৎপাদ পাবো দুটি। আর অ্যালকাইনের সাথে যদি আমি ওজোনাইজেশন ঘটাই, মানে ওজনের সাথে বিক্রিয়া করাই, তখন উৎপাদ পাবো একটি। উৎপাদ পাবো কয়টি? উৎপাদ পাবো একটি। এই দুইটা জিনিস আমাদের প্রশ্ন সলভ করতে লাগবে। অ্যালকাইনের দ্বিবন্ধন, এই জন্য উৎপাদ দুইটি, আর মনে রাখবা অ্যালকাইন ত্রিবন্ধন, তাহলে উৎপাদ পাবো একটা। আসলে এর পরের কোশ্চেনটা আমরা একটু যাই, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামাইড। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত RCOOH। এখন RCOOH যে আমাদের সংকেত RCOOH, বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন যৌগে পাওয়া যায়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যেরকম ভিনেগারে রয়েছে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, টক গন্ধযুক্ত মাখন বা বাটারের ব দিয়ে বিউটারিক অ্যাসিড, লাল পিঁপড়া ভীমরুলের গ্ল্যান্ডে থাকে ফর্মিক অ্যাসিড। আচ্ছা, প্রাণীজ চর্বি উদ্ভিদ তেলে দীর্ঘকার্বযুক্ত থাকে স্টিয়ারিক অ্যাসিড বা অক্টাডোনিক অ্যাসিড। আচ্ছা, এখান থেকে 1 নাম্বার কোশ্চেন এটা। 2 নাম্বার কোশ্চেন আসবে নিচের কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত। আমরা মনে রাখবো কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। দেখো,
অসম্পৃক্ত সবগুলো সরে দিয়ে শুরু হয়েছে, অ্যাক্রোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। আর আমরা কিছু জিনিস তোমাকে মুখস্থ করে বলছি, লিনোলিক, সাথে আমাদের ছিল কি লিনোলেনিক, আর একটা ছিল কি অ্যারাকি ডোনিক। এটা বললাম আমি খুব সুন্দর করে কোষ রসায়ন চ্যাপ্টারের সময় আমি অধ্যায়টার মধ্যে পড়াই দিছি, ঠিক আছে? ওইখান থেকে ওই জিনিসটা বেসিক জিনিস বললেই হবে, আসলে কিছু না। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, এখন অ্যাস্টারের মধ্যে আমি একটু ঢুকবো। অ্যাস্টার জিনিসটা কি, অ্যাস্টারের মধ্যে এখন একটু ঢুকবো। তার আগে আমি একটু জিনিস পড়াই নিই তোমাকে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। মনে রাখতে হবে এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম দাগ দিয়ে পাশে লিখে রাখো। কার্বন শনাক্তকরণ বিক্রিয়া একটা জিনিস মনে রাখবা, 5% সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সহ পরীক্ষা, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই। কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ মানেই হইতেছে 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যেহেতু এটা অ্যাসিড, তাহলে আমরা লিটমাস পেপার ব্যবহার করতেই পারি, লিটমাস পেপার ব্যবহার করতেই পারি। এই যে এই কথাটাই আমি তোমাকে এখানে একটু লিখে দিলাম একসাথে, সোডিয়াম বাইকার্বনেটের 5% দ্রবণ। বাস, এখান থেকে আর কিচ্ছু আমাদের লাগবে না। আমাদের কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে সংকেতটা। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত এইটা। এখন এইচটাকে আর দ্বারা তুমি প্রতিস্থাপন করে দাও, সেটা হয়ে যাবে অ্যাস্টার। সেটা হয়ে যাবে কি অ্যাস্টার। আর RCONH2 এটা হয়ে যাবে অ্যাসিড অ্যামাইড। আশা করি এই তিনটা কার্যকরীমূলক আমাদের মুখস্থ আছে, কারণ এটা প্রথমেই পড়াই দিয়েছিলাম। এই কার্যকরীমূলক থেকে প্রশ্ন আসবে। এই পৃষ্ঠা থেকে আর সেরকম কোনো প্রশ্ন নাই। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এখান থেকে মেডিকেল এসে গেছে। নেইল পলিশ বা গ্লু এর উত্তম দ্রাবক কোনটি, ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানোয়েট? এগুলি কি এক একটা অ্যাস্টার। এখন এইখানে দেখো 4টে অ্যাস্টারের কথা বলা হয়েছে, 4টে অ্যাস্টার কথা দেখো। তুমি পড়বে এইভাবে, জ বা জতে জেসমিন ফুল, বতে বেনজাইল অ্যাসিটেট। এরপরে মনে রাখবা সেটা হচ্ছে আনবি, আনতে হচ্ছে আনারস, আনতে কি আনারস, বিতে বিউটাইল বিটারেট, বিউটারেট, ঠিক আছে? এরপরে মনে রাখবা সেটা হচ্ছে অকাম, খেয়াল করো, কামের কম দিয়ে হচ্ছে কমলা, অতে হচ্ছে অক্টাইল অ্যাসিটেট, দুইটার আগেই সরে আছে। তাহলে অপরটা অটোমেটিকলি মুখস্থ হয়ে গেছে, পাকা কলায় পেন্টাইল অ্যাসিটেট থাকবে, মুখস্থ হয়ে গেছে না? জবা জেসমিন ফুল, বতে বেনজিল, বা মানে হচ্ছে বেনজাইল অ্যাসিটেট, ঠিক আছে? বিতে হচ্ছে বিউটাইল অ্যাসিটেট। দেখো ওখানে বললাম বা বলছিলাম, মানে এভাবে মনে রাখবা, বানজাইল অ্যাসিটেট বা বেনজাইল অ্যাসিটেট। আর বিউটাইল বিটারেট ওই বি দিয়ে মনে রাখবা, দুইটাই তো বি রে ভাই, এখানে কি দুইটা বি না? তো এটা আশা করি সমস্যা হবে না, যে আনতে আনবির আনতে হচ্ছে আনারস, বিতে দুইটাই বি। আর জবার যতে জেসমিন ফুল, বতে হচ্ছে বেনজাইল অ্যাসিটেট। অকাম অতে অক্টাইল অ্যাসিটেট, দুইটাই সরে দিয়ে শুরু হয়েছে, কামতে হচ্ছে কমলা, তাহলে পেন্টাইল অ্যাসিটেট কি হবে, পাকা কলা। আচ্ছা, এখান থেকে আর কোনো কোশ্চেন নাই। একটা কোশ্চেন আছে, আমাদের যেই প্যারাসিটামল বা অ্যাসপিরিন এগুলি কি একটা একটা অ্যামাইড যৌগ, এটা একটা অ্যামাইড যৌগ। এখান থেকে আর সেরকম কোনো কোশ্চেন নাই, দ্যাটস ইট। সলভ করো, কোশ্চেনগুলো সলভ করো। বেস্ট অফ লাক।